খুন লিখেছেন আহমেদ ফারুক। পৃথিবীর সব কিছু ক্ষয়ে যা অবশিষ্ট থাকে তাই ভালোবাসা। সব সত্য মুছে মিথ্যার মরদেহ যা দাঁড়িয়ে থাকে তাই প্রেম। পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক যন্ত্রণার নাম অপমান, আর তার চেয়েও ঢের বেশি কষ্টের নাম আত্মগ্লানি। এই লেখাটা লেখার আগে 4টা নষ্ট নারীর সাথে আমার কথা হয়েছে। একটা একেবারেই নিম্ন শ্রেণীর, সে তার নাম বলেনি। তার জীবনের কোনো গোপন গল্পও নেই, থাকলেও আমার জানা হয়ে ওঠেনি। দ্বিতীয়টা অতি আধুনিক, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়ছে, আর এটা এই পুরো ব্যাপারটাকে আধুনিকতা ভাবে। যৌন সম্পর্ককে সে ভালোবাসার অংশ মনে করে, এমনকি যৌনতার ছোটোখাটো ব্যাপারগুলো তার কাছে একেবারেই ওপেন। চুমু দেয়া কিংবা শরীর দেখানো তার কাছে অতি নগণ্য ব্যাপার। সে ভালো ঘরের সন্তান। আমার এক কোটিপতি ব্যবসায়ী বন্ধুর সাথে প্রায়ই সিলেট কক্সবাজারে যায়, 2-3 দিন পর ফিরে আসে। আমি ভেবে পাই না এই মেয়ের বাবা মা মেয়ের বাইরে থাকাকে মেনে নেয় কীভাবে। তৃতীয়টা প্রফেশনাল বেশ্যা, হোটেলে থাকে, তবে সবাইকে পরিচয় দেয় এয়ার হোস্টেস। তার প্রোফাইলও বেশ হাই। এটা রাতের কাজ ছাড়াও আরও কিছু অদ্ভুত কাজ করতে পারে, যেমন কাউকে ফাঁসিয়ে দেওয়া বা অন্য কোনো কাজ হাসিল করা। বিশেষ করে কাস্টমার ধরার বিজনেসে এর জুড়ি নেই। শেষটার চরিত্র সত্যিই খারাপ। এটা সম্ভবত সেক্স ছাড়া চলতে পারে না। বহুগামী পুরুষের মতো বহুগামী মেয়ে, একাধিক পুরুষের আদর নেয়াই তার স্বভাব। কয়দিন আগে মেয়েটার বিয়ে হয়েছে, তারপরও এই কাজ বাদ দিতে পারিনি। একবার ভয়াবহ বিপদেও পড়েছিল, এমআর করে কোনো রকমে জান বেঁচেছে। আমি তো ভাবলাম যাক, উচিত শিক্ষা হয়েছে, এবার আর যাই হোক চরিত্রটা ভালো হবে। কিন্তু যেই লাউ সেই কুদু। অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা বোরকা পরে, সবাই ভাবে খুবই ধার্মিক মেয়ে। এরা ধর্মটাকেও ব্যবসা হিসেবে বিবেচনা করে। প্রথমজন ছাড়া বাকি 3 বেশ্যার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে আমার কোটিপতি বন্ধু। সে বেশ গর্ব করে বলে, এই 3টাই আমি বলতে পাগল, 3টারই টেস্ট নিয়েছি। আমিও বেশ খুশি হয়ে বললাম সবচেয়ে মজার কোনটা। সে অবশ্য উত্তর দেয়নি, শুধু হেসেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি মানিকের গল্প আমরা সবাই জানি, সে বেশ আলোচিত ছিল। কিন্তু আমাদের সমাজে এমন মানিকের যেমন অভাব নেই, তেমনি অভাব নেই আধুনিক এই বিজনেস ম্যাগনেট বেশ্যারও। এ এক অদ্ভুত মুখোশ। আমি শেষ 3টাকে দেখার পর হালকা শকড হয়েছিলাম। এত সুন্দর, স্মার্ট, সমাজের উঁচু শ্রেণীর মেয়েরা, সামাজিক স্ট্যাটাসও বেশ হাই। কেউ কোনো দিন ভাবতেই পারবে না এরা আসলে কি। তবে কি আমরা চূড়ান্ত নষ্ট সময়ের মধ্যে প্রবেশ করছি, নাকি বেশ্যা শব্দটার নতুন করে আধুনিক সংজ্ঞা দিতে হবে, আমার জানা নেই। প্রেম এক অদ্ভুত অনুভূতি, চূড়ান্ত যৌনতার সুখ। মাল আউট হলেই চুপসে যাওয়া লিঙ্গ থেকে রাজা কন্ডম খসে যাওয়ার মতো। ভালোবাসা অদৃশ্য কান্না, অশ্রুবিহীন। চলে যাওয়া রিনার কথা ভেবে পুড়ছে হৃদয় সারাক্ষণ। খুন আর ঘণ্টা 4-এর মধ্যেই একটা খুন হবে, তবে খুনটা একটা মানুষের হবে না পশুর হবে তা শিহাব বুঝতে পারছে না। মোবাইলটা অনবরত বাজছে। এই এক যন্ত্রণার যন্ত্র, না থাকলেও সমস্যা, থাকলেও সমস্যা। শিহাব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কলটা ধরতে ইচ্ছা করছে না, কিন্তু ধরতেই হবে। অনিচ্ছায় জগতে অনেক কাজ করতে হয়, কিছুই করার নেই। সে ফোন ধরতেই ওপাশ থেকে বলল, আমার আসতে একটু দেরি হবে। জি স্যার। মণি ম্যাডাম? হ্যাঁ, মণি ম্যাডাম কি এসেছে? স্যার সময় মতো চলে আসবে, আপনি টেনশন করবেন না। সবাই কি চলে গেছে? কোনো আজাইরা পাবলিক যেন না থাকে। স্যার কি যে বলেন, এতদিন হলো এই শিখলাম। গুড, আই লাইক ইউ, আই লাইক ইউ। মন্ত্রী মনোজিৎ কুমার গুপ্ত আজ বেশি খেয়েছেন, কথা বলছেন টেনে টেনে, মদের নেশায় একই কথা 2বার বলছেন। অদ্ভুত এক উত্তেজনা যে কাজ করছে তা তার কথার টানেই বোঝা যায়। গত 4 দিন হলো এই বাসায় কেউ নেই। এক মালি, 2 দারোয়ান আর এক কেয়ারটেকার ছিল। মালি বিদায় করা হয়েছে 2 মাস আগে, কেয়ারটেকার আর দারোয়ান বিদায় হয়েছে সপ্তাহখানেক হলো। এই সবই শিহাবের প্ল্যানের অংশ। সব কিছুই প্ল্যান করেই এগোচ্ছে সে। শিহাব এই বাড়িতে সন্ধ্যার পর আসে, নিয়ম করে লাইট জ্বালায়, যেন আশেপাশের কেউ কিছুই বুঝতে না পারে। তবে গুপ্তকে সে কিছুই জানায়নি, জানানোর প্রয়োজনও নেই, কারণ শিহাব তার থেকে অনেক বড় খেলোয়াড়। রিমিকে ফোন দেবে শিহাব। ঠিক এই সময় কুত্তাচারটা ঘেউ ঘেউ করে উঠল। খাঁটি দেশি কুত্তা। আজ সকালে শেষ কুত্তাটা নিয়ে আসা হয়েছে, বাকি 3টা গত পরশু দিয়ে গেছে। অনেক চিন্তাভাবনা করেই কুত্তাগুলোকে নিয়ে আসা হয়েছে। অবশ্য সবগুলোকে কুত্তা বলা ঠিক হচ্ছে না, কারণ এদের মধ্যে একটা কুত্তিটার উপর শিহাব বেশ খুশি, কারণ 3 কুত্তা খুব ঘেউ ঘেউ করছিল।
কিছুতেই শেকল দিয়ে বেঁধে রাখা যাচ্ছিল না। কুত্তিটা আনায় রক্ষা, একাই তিনটাকে সামাল দিচ্ছে। বিরাট খেলোয়াড়। তিনটা সারাদিন চাটছে, কোনো বিকার নেই। তবে গতকাল বিকেল থেকে কোনোটাকেই কিছু খেতে দিচ্ছে না সে। এদের খাবার পানি আরও আগে বন্ধ করে দেওয়া উচিত ছিল। প্ল্যানের অংশ হিসেবেই তা সিহাব করেছে। সম্ভবত চার কুত্তার জন্মের ক্ষুধা লাগছে। কিছুক্ষণ ঘেউ ঘেউ করার পর কোঁ কোঁ করে শব্দ থেমে গেল। শরীরের শক্তি মনে হয় শেষ। দুপুরে একবার কুকুর চারটার কাছে সে গিয়েছিল। সব কটার চোখ জলজল করছে। শেকলে না বাধা থাকলে কামড়ে আলুথালু করে ফেলতো। প্রথমটা আনছে মোবারক, সে থাকে গফরগাঁও। স্যার দেশি কুত্তায় দিয়ে কী করবেন? রাইন দেখামু। স্যার যে কী কন, অবশ্য আরিচা ঘাটে নাকি ভালো কুত্তা রান্দা হইতো। এখন অবশ্য সেই দিন নাই, থাকলেও কইতে পারি না। ভালো মোটা কুত্তা দিতে পারবা? বড় দাঁতওয়ালা পাগলা কুত্তা হইলে ভালো হয়। পাগলা কুত্তা দিতে পারবো না স্যার, তাই হৃষ্টপুষ্ট দিতে পারো। আচ্ছা ঠিক আছে। গফরগাঁও, ফরিদপুর আর বাগেরহাট থেকে 3 জাতের 3টা কুত্তা জোগাড় করা হয়েছে। দেশি কুত্তা, কিন্তু মারাত্মক। কামড় দিলে 14 ইঞ্জেকশনেও কাজ হবে বলে মনে হয় না। সবশেষে মোবারককে একটা কুত্তি দিতে বলল শিহাব। মোবারকের অবশ্য কুত্তা নিয়ে আগ্রহের সীমা নেই। বলল, স্যার ছাগল পালছিলাম, কোরবানির হাটেও এক ছাগলের দাম 10,000 পাইনি, অথচ আপনি এক কুত্তার দাম দিলেন 12,000। আরও লাগবে? না স্যার। তাই আপনি মাদি কুত্তা মানে কুত্তি চাইতেছেন, এটাই সমস্যা। কেন, সমস্যার কি আছে? না মানে মানুষ বেশ্যা হয় আর আপনি চাইতেছেন বেশ্যা কুত্তি, এইটা বুঝুম কেমনে? না বুঝলে ব্যবসা বাদ দাও। স্যার আমি সাধ্য দিয়া কাম করুম, দরকার হয় মাদি কুত্তিরে 10টা মদ্দা কুত্তার লগে রাখুম, জেনুইন মাগি বানায় আনুম। গুড। মোবারক 2 দিনের মাথায় ফোন দিয়ে বলল, স্যার বেশ্যা কুত্তি পাইছি। আচ্ছা ঠিক আছে, রাখো তোমার কাছে, সামনের বুধবারে আনবা। স্যার এতদিন কেমনে রাখুম? কুত্তাপালা শেখো। তাছাড়া কুত্তাপালা তো সমস্যার কিছু না। 3 বেলা গোস্ত খাওয়াবা, ব্যাস ঘেউ ঘেউ বন্ধ। ব্যবসায় নামছো, লাজ লজ্জা ছাড়ো। যে ইচ্ছা স্যার, তা আপনি ঠিকই কইছেন, কারণ বউ পালার চাইতে কুত্তা পালা সহজ। মোবারক কুত্তি দিয়ে যাওয়ার পর বাকি 3 কুত্তা একেবারে ঠান্ডা। অরিজিনাল বেশ্যা কুত্তি দিয়ে গেছে মোবারক। তারে মনে মনে থ্যাঙ্কস জানায় শিহাব। রিমিকে বাংলা ভাষার এক অদ্ভুত শব্দ দিয়ে সম্বোধন করা যায়। সত্যিই শব্দটা বেশ অদ্ভুত, এতটাই খারাপ যে উচ্চারণ করলে সবাই টেরা চোখে তাকায়। কিন্তু শব্দ তো শব্দই। মেয়ে আর মাগির তো একই অর্থ, তারপরেও মানুষ মাগি শুনলেই কেন যে রিয়্যাক্ট করে বুঝি না। শিহাব ফোন করলো রিমিকে। রিং বাজার আগেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো স্যার, আমি তো বলেছি চলে আসবো, পারলে একটু আগেই আসবো। আমি কাস্টমারকে অখুশি করি না। না একটু দেরি করে আসো, এত তাড়াহুড়ার কিছু নাই। কেন, আমার সঙ্গে আপনার পছন্দ না? শিহাব কী বলবে খুঁজে পেল না। সে আর কথা বাড়াতে চাচ্ছে না। মাগির সাথে যত কম কথা বলা যায় ততই ভালো। স্যার আমার ডিনার হয়নি। তো তো আমি কি করব? আজ এর পেঁচাল পারবা না তো? না বলছিলাম আসুন একসাথে একটা চাইনিজে বসে ডিনারটা সেরে নেই, মজা পাবেন। এত মজার দরকার নেই, এখন আমি খুব বিজি। তাছাড়া ডিনার অনেক আগেই সেরেছি। চাইনিজে একটু স্যুপ খাবেন, বেশি কিছু না। ঘোলা নোনতা পানির মধ্যে কুরকার গোস্ত, খারাপ না। কুরকা কি? কুরকা মানে মুরগি, দেশি ব্যারাম্য মুরগি। আমাকে দেশে দেশি ব্যারাম্য মুরগিরে কুরকা কয়। বাজে কথা রাখো। এত রাগ করেন কেন? আপনি পুরুষ মানুষ, গোস্ত আপনাকে প্রিয় খাবার। তা সে কুরকারি হোক আর আমার মতো তাজা মালি হোক। এত কথা বলো না তো, ডিনার একা একা সেরে নাও, আমি পেমেন্ট দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। সময় মতো চলে এসো। আর হ্যাঁ, আমার সব কথা মনে আছে তো? আছে। ওকে, আমি আবার সময় মতো ফোন দিব। শিহাব চট করে লাইনটা কেটে দিল। রিমি মাগির সাথে কথা বলার কোনো মানেই নেই। কত শখ ডিনার করবে, তাও আর চাইনিজ রেস্তোরাঁয়। কিছু মেয়ে আছে পেটের যাবতীয় চাহিদা অন্যের পয়সায় মেটায়। মনে কয় পেটে লাথি দিয়ে পাকস্থলীর চামড়া ফাটায় দেই। শিহাব বসে আছে বারান্দায়। আজ মনে হয় আমাবস্যা, প্রয়োজনের তুলনায় অন্ধকার একটু বেশি। ইচ্ছে করেই বাড়ির আলো কমিয়ে দেওয়া হয়েছে। রাত যত বাড়বে আলো তত কমবে। মন্ত্রী মনোজিৎ কুমার গুপ্তর এটা 8 নম্বর বাড়ি। এই বাড়ির খবর স্যারের বুড়ি বউও জানে না, জানার কথাও না। শেষ বয়সে আয়েশ করে পায়েস খাওয়ার জন্য বাড়িটা কিনেছেন। ঠিক কেনাও না, প্যাচ মেরে দখল করেছেন। আর এই খবর বুড়ি বউ জানবে কি করে? আর তাকে জানিয়েই বা কী হবে? ঝুলে পড়া শরীরে তো আর চাটার মতো কিছু নেই। মন্ত্রীদের অনেক কিছুই মানুষ জানে না। মানুষ জানলে তারা সম্মানিত হতে পারতো না। মানুষ জানলে ভোট তো দূরের কথা, ভোট চাইতে গেলে মুখে মনুষ্য বিষ্ঠা ছিটিয়ে মারত। এও এক চরম সত্য। শিহাব বারান্দার লাইটটা জ্বালিয়ে দিল। তার হাতে একটা বই। ভারতের শ্রী শ্রী গৌতম রামু শেখর বইটা সম্পাদনা করেছেন। বইটা মূলত পুরাণের উপর, তবে সব ধর্মের আলোকে বইটা লেখা। পাপ সংক্রান্ত বিভিন্ন শাস্তির কথা বইতে লেখা আছে, বেশ প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা। বইটি অনেক দিন হলো সে খুঁজছিল, এতদিনে হাতে পেয়েছে।
পাপের সংজ্ঞাটা পৃথিবীর সব ধর্মে একই রকম। হিন্দু ধর্মে যেটা বড় পাপ, অন্য ধর্মেও সেটা বড় পাপ। ইসলাম ধর্মের স্পষ্টভাবে পাপের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। কিছু শাস্তির বর্ণনা পড়লে গায়ের কাঁটা শিউরে ওঠে। গত 4 মাস হলো শিহাব ধর্মের বই পড়ছে। মৃত্যুর পর পরকালের জীবনটা তার কাছে অদ্ভুত মনে হয়েছে। সেই জগতে শাস্তির কথা পড়লেই ভয় লাগে, অথচ আমরা ভয় পেলেও হয়তো তার হৃদয় দিয়ে বিশ্বাস করি না। অথচ একদিন সবারই এই সত্যটার মুখোমুখি হতে হবে। পুরাণে পাপের প্রকারভেদ করা হয়েছে। মোট 387 রকমের পাপ আছে। সেই সব পাপের 146 প্রকার শাস্তি। 200 পৃষ্ঠা জুড়ে সেই সব শাস্তির বর্ণনা। গা শিউরে ওঠার মতো একটা শাস্তি আরেকটা থেকে আলাদা, তবে সবগুলো শাস্তিই ভয়াবহ। এসব শাস্তির যদি একটা ডেমো পৃথিবীতে যদি দেখানো যেত, তাহলে আর কোনো পাপই থাকতো না, কেউ পাপ করার সাহসও পেত না। খুনের শাস্তি সবচেয়ে ভয়াবহ। কোনো ধর্মে শরীর কঠিন আগুনে পোড়ানোর কথা বলা হয়েছে, আবার কোনো ধর্মে পিষে মুন্ডু গলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। শাস্তি দেওয়ার সময় আগুনের শিকল দিয়ে বাঁধা হবে, বড় হাতুড়ি দিয়ে গালিয়ে দেওয়া হবে মগজ। শিহাব খুব মন দিয়ে খুনের শাস্তির বর্ণনা পড়ল। তার জিহ্বা শুকিয়ে আসে, কারণ ইসলাম ধর্মের শাস্তির বর্ণনা জানলে কেউ খুন করার সাহস পাবে না। তারপরও শিহাব জানে আজ রাতে খুনটা তাকে করতেই হবে। শিহাব খুন করলে এই জগতে কি হবে তা নিয়ে কখনো ভাবেনি, কারণ এই জগতের আইন তাকে শাস্তি দিতে পারবে না। এই আইনকে বুড়ো আঙুল দেখানো যায়। টাকা আর বুদ্ধিমত্তা থাকলে শুধু বুড়ো আঙ্গুলই না, সাথে অন্যান্য আঙ্গুলও দেখানো যাবে। তার দুটোই আছে, এবং আজকের খুনের পর সে সত্যি সত্যি বুড়ো আঙ্গুলই দেখাবে। মোবাইলটা বেজে উঠল। মন্ত্রীর এই কলটা রেকর্ড করা উচিত। প্ল্যান অনুযায়ী এই কলটা বেশ কাজে দেবে, কারণ খুনের পর কল রেকর্ড দেখা হবে। সে কল রেকর্ডে চাপ দিল। হ্যালো স্যার, সব ব্যবস্থা করা হয়েছে। নায়িকা মণি 10টার দিকে আসবেন। কাকপক্ষীয় যেন ব্যাপারটা না জানে। জানবে না স্যার। তাছাড়া স্যার, আপনি এলেই আমি বের হব। বাড়িতে কেবল আপনি আর ম্যাডাম থাকবেন। আমি দরকার হলে ফোন বন্ধ করে আজ রাতেই চিটাগাং যাব। আমি সেই ধরনেরই ব্যবস্থা করেছি। রাত্রে 12:30টার একটা টিকিটও কেটে রেখেছি। ঠিক আছে, সব ঠিক আছে স্যার, কোনো টেনশন নেবেন না। হে হে হে। মনোজিৎ গুপ্ত শিহাবের কথায় বেশ মজা পেয়েছেন। মদারুরা অল্পেই মজা পায়। মনোজিৎ গুপ্ত মনে মনে বললেন, ছেলেটা আসলেই বুদ্ধিমান, কাজ ভালো বোঝে, সত্যিই ভালো বোঝে। মনোজিৎ গুপ্ত চোখ বন্ধ করে ভাবে, একটা বাড়িতে সে আর দেশের স্বনামধন্য নায়িকা। মাংসের স্বাদ। দেশের সেরা নায়িকাকে অন্ধকারে পাওয়ার আনন্দ। তাকে পাজাকোলা করে নিয়ে যাবে নরম ধবধবে সাদা বিছানায়। খরতাপে শুষ্ক চৌচির জমিতে চাষের মহড়া চলবে। তার সচল শরীর সময়ের কাঁটায় নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। সময় করে দিয়েছে বিরান ভূমি। পানির অভাবে ফেটে ভঙ্গুর রূপ ধারণ করেছিল। ঝিরিঝিরি ভেজা বাতাসের শীতল পরশে আজ জীবন্ত হয়ে উঠবে অনাবাদী জমি। জলমহলের ফোয়ারা কাটা বিছানো গোলাপ বাগানে জীবন যৌবনের রক্তারক্তি হাল করে ছেড়ে দেবে। গোলাপ পাপড়ির গায়ে শরীরী স্বাদ। এক লহমায় বিসর্জন যত দ্বিধা, যত অনিশ্চয়তার। জ্যোৎস্নাপুরীর যৌবন মাধুরী লিখবে দেহ সর্বস্ব পদাবলী। শরীর খুঁজে চলতে থাকবে কিছু অলৌকিক আবিষ্কারের নেশা। কি এক দুর্ধর্ষ চাওয়া পাওয়া, হিসাব নিকাশের ধার ধারে না। শিথিল নীলিমায় জীবন গোঙানি শেষ হবে। বুড়ি বউ যে তার কামনার শেষ বিন্দুতে পৌঁছাতে পারে না, তাহলে কি এই কামনার কষ্টে অতৃপ্ত থাকবেন তিনি? এত ক্ষমতা, এত জৌলুস কি তাকে একটু কামনার শান্তি দেবে না? কৃষ্ণচূড়া রঙিন জলে ধুয়ে নিতে চান সব না পাওয়া। হ্যালো শিহাব স্যার, বলেন। আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে স্যার, টেনশন নেবেন না। বারান্দার বাতি নিভিয়ে দেয় শিহাব। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। ভয়াবহ কাজ করার সময় মানুষ কেবলই অন্ধকার খোঁজে। মানুষের কর্ম মানুষের উপর অনেক প্রভাব বিস্তার করে। সম্ভবত এই কারণেই এখন তার অন্ধকার ভালো লাগে। রিমির মনটা আজ বেশ ভালো। ভালো একটা কাস্টমার পাওয়া গেছে। আগামী 1 মাসের কামাই এক খেপে আসবে। ভাবাই যায় না, এমন ভালো ভালো খ্যাপ আরও বেশি বেশি পেলে সে তার স্বপ্নটা পূরণ করতে পারত। এই জীবনটা তার পছন্দ না, যদিও জানে যে রিমি এই জীবন থেকে পালিয়ে বাঁচা এত সহজ নয়। এক অদ্ভুত ফাঁদ। এই ফাঁদ থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই, তবে সে বাঁচার চেষ্টা করবে। রিমি অবশ্য নিজেকে নিয়ে ইদানিং কম চিন্তা করে। চিন্তা করতে তার ভালো লাগে না। তবে অনেক টাকা হলে সে বিদেশ চলে যাবে। নতুন দেশে সে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করবে। সোলাইমান ভাই বলেছে এখন বিদেশে যেতে খুব বেশি টাকা লাগে না, কিন্তু ব্যাটে বলে মিলে না। কাস্টমারটা মালদার মনে হয়, কিন্তু একেবারে শুদ্ধ ভাষায় কথা বলবে না টেনে টেনে ঢাকাইয়া ভাষায় কথা বলবে সে বুঝতে পারছে না। কারণ
শিহাব নামের যে লোকটা তাকে কন্ট্রাক্ট করেছে তাকে সে এখনও দেখেনি, তবে মালদারি হবে, কারণ যেই টাকা রিমি চেয়েছে তার এক ঠেলাতেই তার দ্বিগুণ দেবে বলেছে। তারপর দিয়েছে শর্ত, প্রতিটি শর্তের জন্য আলাদা আলাদা পেমেন্ট। দুপুরে লোক মারফত পাঠিয়েছে কসমেটিক্স, ভালো ব্র্যান্ডের এইসব কসমেটিক্স রিমি কোনো দিন চোখেও দেখেনি। একটা বডি লোশন সে হাতে নিল, নামটা পড়তে পারছে না, তার অল্প পড়াশোনায় এই নাম পড়া সম্ভব নয়, তবে তার বিদ্যা একেবারে কম না, কারণ সে বিভিন্নভাবে কথা বলতে পারে। কাস্টমার চাইলে ইংলিশও বলতে পারে, আবার পান চাবাতে চাবাতে মাথারিও সাজতে পারে। সবই শিখে নিতে হয়, সময়ের চাহিদা, অন্য কিছু নয়। লোশনটার উপর আরবিতে কি যেন লেখা, অবশ্য ইদানিং বিস্কুটের প্যাকেটের উপরেও আরবিতে নাম লেখা থাকে। মানুষ আরবি নাম দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আরবি নামের মধ্যে কি আছে কে জানে। রিমি লোশনটা শরীরে মাখলো, একটু আগেই সে গোসল করে এসেছে, ভেজা শরীর এমনিতেই তুলতুলে হয়ে আছে, তার উপরে লোশন, বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, চামড়াটা তুলতুলে হয়ে গেল। কাস্টমার বেশ বিলাসী মনে হয়, আরাম বোঝে। অবশ্য এই জাতীয় কাস্টমারের চেহারা হয় গাড়ল টাইপের, দেখলেই বমি আসে, এরা ঠোঁট চাটে বেশি, ঘেন্না লাগে রিমির। কিন্তু পেট তো আর ঘেন্না বোঝে না, বেঁচে থাকার জন্য কত কী না করতে হয়। প্রথম দিকে বমি চলে আসতো তার, একবার তো বমি করে অসুস্থ হয়ে গেল। চ্যাংদোলা হয়ে পড়েছিল কাস্টমারের মখমলের বিছানায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেই সময়ই গাড়ল কাস্টমার ঝাঁপিয়ে পড়ল দেহের উপর, একটা মাংসপিণ্ড নিয়ে নাড়াচাড়া করলো। রিমির মনে হচ্ছিল সে আর বাঁচবে না। গাড়ল গন্ডার ইয়া মোটা লম্বা রডের মতো নুনু ঢুকিয়ে বসে আছে, জান শেষ। এখন অবশ্য তার কিছুতেই কিছু মনে হয় না, সবই অভ্যাস, কোনো কিছুরই যেন অনুভূতি নেই, না শান্তি না মিলনের সুখ। তবে তার অবাক লাগে বিবাহিত নষ্ট পুরুষ দেখলে। এরা বউ থুয়ে কেন আসে তা তার জানতে ইচ্ছা করে। একবার এক কাস্টমারকে চূড়ান্ত মুহূর্তে বলেছিল, তোমার বউ কি ঢুকাতে দেয় না নাকি বউয়ের মাং নাই? অদ্ভুত ব্যাপার, কাস্টমার সাথে সাথে তাকে ছুঁড়ে ফেলে বসে রইল উলঙ্গ হয়ে। ব্যাটার সারা শরীরে লোম, কুচকুচে কালো গায়ের রং। তার চেয়েও বড় ব্যাপার, ব্যাটা মনে হয় গত 6 মাসেও তার বাল ফেলেনি। মহিষের শরীরে যেমন একটা ভোটকা গন্ধ থাকে, তার শরীর থেকেও সেরকম গন্ধ আসছিল। বিছানার এক কোনায় একটা হনুমান বসে আছে বলে মনে হচ্ছিল। সে তাকিয়েছিল তার ধনের দিকে, সেটা উত্তেজিত হয়ে একবার ওপরে আর একবার নিচে নামছিল, তারপর একসময় নেতিয়ে গেল। রিমি কাছে গিয়ে বলল, সরি স্যার। সাথে সাথে হনুমান একটা কষিয়ে চড় মেরে বসল। তারপর মানিব্যাগ থেকে টাকা বের করে মুখের উপর ছুরি মারল, বলল, বের হও নটিমাগি, এক্ষণ আমার চোখের সামনে থেকে ভাগ। তার দৃষ্টিতে কেমন যেন একটা হিংস্রতা ছিল। কে জানে তার জীবনের গোপন গল্পটা কি, কেন সে এমন ক্ষিপ্ত। রিমির মাঝে মাঝেই এসব গল্প জানতে ইচ্ছা করে, কিন্তু জানা হয়ে ওঠে না। সবচেয়ে মজার কাস্টমার হলো যারা মদ খায়। এদের জীবনটা কোনো না কোনো কারণে তুষের আগুনে জ্বলতে থাকে। এরা মূলত ভালোবাসার কাঙাল। এরা টাল হয়ে অনেক মনের কথা বলে, ভাব জমানোর চেষ্টা করে, অতিরিক্ত খুশি হলে জায়গা জমি লিখে দিতে চায়। একবার তো এক মদারু ক্যাশ পেয়ে চেক লিখে দিল। শেষ রাতে রিমি চেক হাতে বাড়ি ফিরল। চেকটা সে ভাঙায়নি, কারণ সে জানে মদারুর জ্ঞান ফেরার পর ব্যাংকে বলে দেবে টাকা যেন না তোলা যায়। তবে সে চেকটা খুব যত্ন করে রেখে দিল, হোক না একটা ফলস ভালোবাসা। কিন্তু কেউ তাকে ভালোবাসার কথা বলে চেক লিখে দিতে পারে তা তার কল্পনায়ও ছিল না। আচ্ছা, যদি রিমির রাব্বির সঙ্গে বিয়ে হতো, সে কি তাহলে এভাবে ভালোবাসতো? যদি বাসতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। রাব্বি এখন লন্ডনে থাকে, চাঁদপুরের এক লন্ডনী কন্যা বিয়ে করে বউয়ের হাত ধরে বিদেশ গেছে। সে চলে যাওয়ার আগে কত স্বপ্নই না দেখেছিল রিমি। তখন বয়স ছিল অল্প, রাব্বি যা বলতো তাই স্বপ্নের মতো লাগতো। প্রায়ই রাব্বি তার মেসে যেতে বলতো, তারপর বউ বউ বলে আদর করত। রিমি জানে এটা ছিল তার ভুল, কিন্তু এই ভুলের জন্য আজও সে রাব্বিকে দোষ দেয় না। রাব্বি তার ভালোবাসার মানুষ। কিছু মানুষের ভালোবাসায় নিঃস্বার্থ হয়, রিমির ভালোবাসাও তাই। সে কখনো প্রতিদান আশা করেনি, তবে রাব্বিকে হারানোর বেদনা তার আছে। রাব্বি জীবন থেকে হারিয়ে যাওয়া মানেই জীবনে সব স্বপ্ন শেষ হয়ে যাওয়া। এখন শুধুই বেঁচে থাকা ছাড়া আর যেন কোনো স্বপ্ন নেই। তবে তার খুব লন্ডনে যেতে ইচ্ছা করে রাব্বিকে দেখতে, কেমন আছে সে জানতে ইচ্ছা করে, যদিও এটা একটা অহেতুক কল্পনা ছাড়া কিছুই নয়। একবার রিমির সাথে রাব্বির দেখা হয়েছিল। সে ঘৃণা ভরা মুখে বলল, একেবারে নষ্ট হয়ে গেছো শুনলাম। রিমি মাথা নিচু করেছিল, তার বুক ভেঙে কান্না চলে এলো। বলতে ইচ্ছে হলো, আজ আমি যা হয়েছি তা গতকাল তুমি বানিয়েছ। আসলে রাব্বি হয়তো কোনোদিনই তাকে ভালোবাসেনি, শুধুই ভোগের পণ্য মনে করেছিল তাকে। রিমি এখন শুধুই ভোগের পণ্য। রোজই কোথাও না কোথাও তার ডাক থাকে, যেতে হয় সেজেগুজে। কত কত মানুষ তাকে নেড়ে চেড়ে দেখে, কত সুখ পায় তারা।
কিন্তু কাজটা যতক্ষণ চলে ততক্ষণ রিমির মনের মাঝে শুধুই রাব্বি থাকে যায়। মনের অজান্তে তার মুখটাই ভেসে ওঠে। একবার এক অদ্ভুত কাস্টমারের পাল্লায় পড়ল সে। ব্যাটার মনে হয় কোনো সমস্যা আছে। সে একটা সাদা টুল এনে বলল, এটার উপর বসো। রিমি বসলো। কাস্টমার বলল, সব কিছু খুলে বসো। কেন? আমি একটা গল্প লিখব। মানে? তোমাকে এক রাতের জন্য ভাড়া করেছি, তুমি দেখতেও বেশ সুন্দর। তোমার শরীরের বর্ণনা আমার চাই। আপনার বউ নাই? আছে। তাকে ন্যাংটো করে গল্প লেখেন? মিষ্টি কুমড়োর মতো শরীর দেখে কি করব? ওই শরীর দেখলে তো গল্পই ভুলে যাব। বুঝলাম না। আমার স্ত্রী দৈর্ঘ্যে প্রস্থে সমান। রিমি দীর্ঘশ্বাস ফেলে। বলে কি বেটা? তুইও তো বেকারি মার্কা পুরুষ। কুজা হয়ে দাঁড়িয়ে আছিস, তোর এটা খাড়া হয় না কি না সেটাই তো সন্দেহের ব্যাপার। রিমি বিরক্ত মুখে বলল, কিন্তু আমি তো এই কাজ করি না। কেন? এই কাজ করতে সমস্যা কি? বিছানায় গড়াগড়ি করতে পারো আর কাপড় খুলতে পারো না? ফাজলামি করো? কাপড় খোলো বলছি। ধমক দেবেন না, আমার টাকা দেন, চলে যাই। আমি ধমকে ভয় পাই না। মনে রাখবেন, আপনার মান সম্মান আছে, আমার কিছুই নাই। আজ থেকে বহু বছর আগেই ওইটা ভালোবাসার বাজারে বেঁচে আসছি। তুমি কথা শুনবে না? খিলখিল করে হেসে উঠল রুমি। বলল, চাইলে নিজেই কাপড় খুলে আসেন, আরাম দিয়ে যাই। তার মানে তুমি আমার কাজটা করবা না? না। আচ্ছা ঠিক আছে, পেমেন্ট বাড়িয়ে দেবো। টাকার গরম দেখান। কুজোবাটা কি যেন ভাবল। তারপর গলার স্বর প্রায় খালে নামিয়ে বলল, সরি, আমার কাজটা সত্যিই দরকার, প্লিজ। আমারও যা আছে আপনার স্ত্রীরও তাই আছে, কিন্তু সমস্যা কোথায়? বললাম না ওরটা সুন্দর না? আমারটা যে সুন্দর জানলেন কি করে? আমারটা তো এখনও দেখেনি নাই। নাকি কাপড়ের ওপর দিয়ে স্ক্যান করে দেখে ফেলেছেন? তোমার চেহারা সুন্দর। অনেকেরই চেহারা সুন্দর, কিন্তু বুক ঝুলে থাকে। তাছাড়া মানুষ সুন্দর হয় তার চরিত্রে, শরীরে না। সেই অর্থে আমি পাপী, মহাপাপী। আমি তোমার সাথে তর্কে যাব না, কিন্তু কাজটা করে দিলে খুশি হই। ঠিক আছে, এক কাজ করেন, আপনি আমার জন্য দুপুরে পোলাও আর গরুর মাংসের ঝোলের ব্যবস্থা করেন। বহুদিন কারোর সাথে চেয়ার টেবিলে বসে ঘরোয়া পরিবেশে খাওয়া হয় না। ওকে, আর কিছু? না, তবে চিকন চালের ভাত হলে পোলাও বাদ দেন। আচ্ছা ঠিক আছে। কাজটা করতে আমার কতক্ষণ কাপড় খুলে বসে থাকতে হবে? ঘণ্টাখানেক। এতক্ষণ পারবো না, আমার ঠান্ডার সমস্যা আছে। কেন? অনেক সময় তো বেডে এর থেকে বেশি সময় লাগে, তখন কি করো? তখন তো দুইজনই গরম থাকি। তা ঠিক। আচ্ছা এক কাজ করেন, গরম পানির ব্যবস্থা করেন। মানে? আচ্ছা ঠিক আছে, আমাকে কিচেন দেখিয়ে দেন, আমি নিজেই পানি গরম করে নিচ্ছি। সামনের রুমের পরেই কিচেন, ওই দিকটায়। আচ্ছা আমি তাহলে একটু গরম পানি দিয়ে গোসল করে নিই। সেই কাস্টমার কাম লেখকের সঙ্গে 3 মাস পরে দেখা। তিনি এক সেরা লেখকের পুরস্কার পেয়েছেন। প্রেস ক্লাবের সামনে তার সাথে রিমির দেখা হওয়ার পর তিনি তাকে চিনতেই পারেননি। ঘটনাটা যদিও কাকতালীয়, রিমি মিরপুরে এক কাস্টমারের বাসায় যাবে ভেবে প্রেস ক্লাবের সামনে বাসের জন্য অপেক্ষা করছে। এমন সময় লেখক সাহেব রিক্সা থেকে নামলেন। রিমি এগিয়ে গিয়ে বলল, স্যার কেমন আছেন? লেখক সাহেব বললেন, তুমি যেন কে? তিনি ইচ্ছে করে কাজটা করেছেন। তিনি তাকে না চিনতে পারলে বলতেন, ভালো, তোমার খবর কি? কারণ একটা সুন্দরী মেয়ের সাথে কেউ কখনো খারাপ বিহেভ করে না। তাছাড়া ভাবত রিমি তার ভক্ত পাঠিকা, বরং আহ্লাদে গদগদ হয়ে যেত। তিনি রিমিকে চিনতে পেরেছেন, তাই তাকে না চেনার ভান ধরলেন। অবশ্য রিমি এই নিয়ে মন খারাপ করেনি, এটাই স্বাভাবিক নিয়ম। তিনি সমাজের উঁচু শ্রেণীর মানুষ, তার তো আত্মসম্মান আছে। কিন্তু রিমির জন্য তো কিছুই অপেক্ষা করে নেই। যদিও রিমির অতি গোপন কিছু দেখেই লেখক সাহেব অনেক গভীরের গল্প লিখেছেন। সেই গভীরে তিনি হয়তো ভালোবাসাও খুঁজে পেয়েছেন, যা তিনি আগে কখনো পাননি। একজন গুণী সম্মানিত মানুষের পেছনে অনেক গোপন গল্প থাকে। সেই গল্প লেখক সাহেবেরা কখনো লেখেন না, কখনো লিখতে চান না। অনেক কিছু উপেক্ষা করার প্রতিযোগিতায় আমরা নেমেছি, সব উপেক্ষা করেই জীবনের প্রাপ্তি। এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। এই যে লেখক সাহেব খুন নামক উপন্যাস লিখে পুরস্কার পেলেন, তিনি কি তার বইয়ের ভূমিকায় রিমি নামের মেয়ের অবদানের কথা লিখবেন? সেই সাহস তার আছে? নেই। তলে তলে সবাই জল খায়, বইয়ের সামনে গেলে ভালো মানুষের মুখোশ পরে থাকে। কিন্তু সময় কত কিছুই না শেখায়, সত্য কথা বলার সাহস থাকে না। এই লেখক সাহেবেরও নেই। রিমি ঠোঁটে লিপস্টিক দিল। বিদেশি কসমেটিক্সগুলো সত্যিই বেশ ভালো। কেন জানি তার খুব সাজতে ইচ্ছে করলো, যদিও সে জানে এই সাজের কোনো অর্থ নেই। কার জন্য সাজবে সে? টিপটা কপালে পড়তেই মোবাইলটা বেজে উঠল। শিহাব সাহেবের ফোন। সে কি বলবে রিমি তা জানে, তারপরও মোবাইলটা ধরল। কাস্টমারকে অখুশি করা যাবে না। হ্যালো স্যার, সব ঠিক আছে? হ্যাঁ স্যার, রাত 9:30। মনে আছে স্যার, ঠিকানা মনে আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা রাখি। শিহাব নামের লোকটির সাথে তার দেখা হয়নি, আজ হবে। কেমন মানুষ কে জানে, তবে কথা বলে রোবটের মতো। মোবাইল আজকাল কিছু বিজ্ঞাপন এইভাবে দেয়, আপনি যদি বাংলা শুনতে চান তাহলে 1 চাপুন, ইংরেজিতে 2, অপারেটরের সাহায্য নিতে 0। লোকটার কথাও সেই রকম বিজ্ঞাপন টাইপ, কাটা কাটা, আস্ত একটা রোবট।
মোবাইলটা রেখে রিমি ঘড়ির দিকে তাকালো। এখনও অনেক সময় আছে। সোলাইমান ভাইয়ের সাথে দেখা করা দরকার। তার ভাগের টাকাটা না দিলে গাদ্দারি হয়ে যাবে। তবে আজ না, কাজটা কাল করলেও চলে। রিমি বের হলো। যে কোনো কাজে যাওয়ার আগে তার মন খারাপ হয়। হয়তো দূর অতীতের কোনো পবিত্রতা বেরিয়ে আসতে থাকে। মনোজিৎ গুপ্ত মানুষটাকে নিয়ে শিহাব অনেক ভেবেছে। তার পাপের কোনো অন্ত নেই। আজ রাতে যে নায়িকার দেহের প্রত্যাশা তিনি করছেন, তাও সেই পাপেরই অংশ। তবে তার পাপের গভীরতার মধ্যে এটা অত্যন্ত সামান্য। প্রো টিভির সৌজন্যে স্টারডুম ট্যালেন্ট হান্ট অনুষ্ঠান থেকেই গুপ্তের এই নতুন পাপের শুরু। অনুষ্ঠানে দেশের এই নায়িকা এসেছিলেন। রানিং মন্ত্রী হিসেবে তিনি ছিলেন চিফ গেস্ট। বেশ মাল ঢেলেছেন অনুষ্ঠানটিতে। সেখানেই পরিচয়, কথাবার্তা। অনুষ্ঠান শেষ হয়েছিল রাত 12টায়। গাড়িতে করে ফেরার সময় তিনি শিহাবকে বললেন, মেয়েটা বেশ সুন্দর, তাই না? কোন মেয়ে স্যার? ওই যে চিত্রনায়িকা মণি, হালের সেন্সেশন। হ্যাঁ স্যার, নায়িকা যেহেতু সুন্দর তো হবেই। ব্যবস্থা করা যায় না? শিহাব গুপ্তর চোখের দিকে তাকায়। তখনই বেটার লালসা বেড়ে যায়। তখন তার চোখ চিকচিক করে। সে কি উত্তর দিবে খুঁজে পেল না। বলল, স্যার ম্যানেজ করা যাবে। এরপর মাসখানেক পার হলো। এই 1 মাসে গুপ্ত সময় পেলেই বিষয়টা শিহাবকে বলেছে। সেও মাথা দুলিয়ে বলেছে, ব্যবস্থা হচ্ছে স্যার। তবে ব্যবস্থার বিষয়ে সে কোনো কাজই করেনি। করার প্রয়োজনও ছিল না। নায়িকারা তো আর ফেলনা নয় যে চাইলেই পাবে। তাছাড়া নায়িকা মণি এখন টপে আছে। গুপ্তের চাপাচাপির ফলেই এই নায়িকা সম্পর্কে অনেক তথ্য নিয়েছে সে প্রেম করছে এক মডেলের সাথে। তবে বদস্বভাব আছে কিনা তার খোঁজও নেওয়ার চেষ্টা করেছে, কাজ হয়নি। এটা তো আর রাজনৈতিক চাল না যে কূটবুদ্ধি করে বের করে আনা যাবে। মহা সমস্যা দেখা দিল দিন 5 আগে। গুপ্ত সাহেব বেশ কঠিন করেই শিহাবকে শাসালো। ব্যাটার মনে হয় মাল মাথায় উঠে গেছে, আর থাকতে পারছে না। বেশি দেরি করলে মাল ছিড়ছিড় করে বের হয়ে আসবে, লেপটে অবস্থা হয়ে যাবে। শিহাব অনেক ভেবেছে কি করা যায়। অবশেষে একটা সলিড বুদ্ধি আসে। রিমির সাথে যোগাযোগ করে। ইংলিশে এদেরকে বলে কলগার্ল, খাঁটি বাংলায় মাগি। এদের সুখ দেওয়ার ক্ষমতা অসীম। রিমি মালটাও খাসা, পাকা পেঁপের মতো টসটসে শরীর। তার সাথে শর্ত একটাই, ঘর অন্ধকার থাকবে। মন্ত্রী সাহেব তাকে নায়িকা মণি হিসেবেই ব্যবহার করবে। বাড়ির মেইন সুইচ অফ করে দিলেই সব ঠিক। আন্ধারে নায়িকা আর মাগির মধ্যে কোনো পার্থক্য নাই। এই কাজটা শিহাব কোনোদিনও করতো না। তবে গুপ্ত সাহেবের জন্য খুব করুণা হয়। বেটা পাপ তো আর কম করেনি। মরলে সুখ তো দূরের কথা, সৃষ্টিকর্তা পাছায় এমন ছ্যাঁকা দেবে যে গদিতে বসা শখ মিটে যাবে। তাই জীবনের শেষ সুখ নিতে চাই সে। শিহাব ফোন দেয় রিমিকে, বলে, ডিনার শেষ? হ্যাঁ শেষ। রওনা দিয়েছ? না স্যার। তো ওখানে বসে কার বাল ছিঁড়তেছ? শিহাব নিজের ল্যাঙ্গুয়েজে নিজেই অবাক। আসলে সঙ্গদোষে লোহা ভাসে, নইলে এমন বাজে কথা মুখ দিয়ে বের হবে কেন? রাগ করেন না স্যার, আমি রওনাই দিছি। রাস্তায় ছোট্ট একটা কাজ ছিল তাই। ওকে স্যার, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। কতক্ষণ লাগবে? 30 মিনিট। ওকে। শিহাব নিচে নেমে আসে। গুপ্ত সাহেব 30 মিনিটের মধ্যে চলে এলে সমস্যা। সে একটু চিন্তিত হয়ে পড়ে। তবে মাতাল হারামি এত সহজে আসতে পারবে বলে মনে হয় না। এই গুপ্ত সাহেব প্রথমে 90-এর দশকে এমপি হওয়ার জন্য ইলেকশন করলেন। পাশ করে মন্ত্রীও হলেন। মন্ত্রীদের মানুষ কত না ভালোবেসেই ভোট দেয়, কত না আশা তাদের। অথচ কাছ থেকে না দেখলে কোনো কিছুই বোঝা যায় না। গত 11 বছর শিহাব সেনগুপ্তের শুধু পাপই দেখে এসেছে। মাঝখানে একবার মন্ত্রিত্ব চলে গেল। সে কি হাহুতাশ! ক্ষমতা চিরস্থায়ী না। সে সময়ও তার ক্ষমতার দাপট কমে না। সেই মন্ত্রী এমপি থাকাকালীন সময় তিনি টাকার পর্বত গড়েছেন। সাধারণ ক্যালকুলেটরে তার টাকার পরিমাণ লেখা যায় না। তবে বড় কথা কোনটা পাপ আর কোনটা পাপ না, এটা নিয়ে গুপ্ত সাহেবরা কখনো ভাবে না। এরা জলজন্ত একজনকে দুনিয়া থেকে তুলে দিতে পারে শুধুই ক্ষমতার জন্য। একবারও ভাববে না লোকটার পরিবারের কি হবে। সব অন্যায়ে তাদের একটাই বক্তব্য, বিরোধী শক্তির হাত ছিল, তদন্ত চলছে। শিহাবের মাঝে মাঝেই আসলে মনে হয় এদের বিবেক শক্তি অনেক আগেই লোপ পেয়ে গেছে, নইলে সব কিছু বিসর্জন তারা এত সহজে দিতে পারত না। শিহাব ফোন দিল রিমিকে। 1 রিং দেওয়ার পরেই সে ধরল। বলল, স্যার কইলাম তো রওনা দিছি। তাড়াতাড়ি আসো স্যার, একখান কথা। বলো। কাস্টমার কেডা? বড় মালদার মনে হইতেছে। বেশি বোঝার চেষ্টা করবে না। তাছাড়া কাস্টমারের বংশ পরিচয় দিয়ে কী করবে? তুমি তো আর এখানে বিয়ে করতে আসছো না। তোমার দরকার টাকা, কেলাকেলি করে টাকা নিয়ে যাও। স্যার মানে একটু বিপদে আছি। বিপদ আমি দেখব। সব মনে আছে কিনা তাই বলো। আছে স্যার। আর হ্যাঁ, গেট খোলা থাকবে। রিক্সা থেকে বাসার একটু আগেই নেমে যাবে, যেন কেউ বুঝতে না পারে তুমি এই বাসাতেই আসছো। ঠিক আছে, ঠিক থাকলেই ভালো। একটু অসুবিধা আছে স্যার। আবার কি অসুবিধা? বিকেল থেকে নাক পাক হয়ে আছি। মাসিক শুরু হলে আমার তলপেট বিষায়, পেট শক্ত বালিশ হয়ে যায়।
শালি লাথি দিয়ে তোর তলপেট ফাটামো, আমারে চিনোস মাগি? টেকা নেওয়ার সময় সব মনে ছিল না, এখন ভনিতা করো? স্যার রাইগেন না, টেকা যখন নিছি কাম সমাধা হইব, পুটকি ফাইটটা গেলেও কাম শেষ করুম। ঠিক আছে, এসে আরও কিছু টাকা নিও, কোনো যন্ত্রণা যেন না হয়, যন্ত্রণা সহ্য হয় না। স্যার আপনার মেহেরবানি, যা কইবেন তাই হইব। তোমারে না বলেছি শুদ্ধ ভাষায় কথা বলতে? নায়িকা মনি নিশ্চয়ই এইভাবে কথা বলে না। সরি স্যার, অনেক দিনের অভ্যাস, ছাড়তে পারি না সহজে। তবে ভুল হবে না, নিশ্চিত থাকেন। পান খাওনি তো? তোমাদের যা অভ্যাস, পান খেয়ে পুচ করে পিক ফেলবে আর জর্দার গন্ধে মাথা ধরাবে। কী যে বলেন স্যার, পান তো দূরের কথা, আমি পানের দোকানের সামনে দিয়েও হাঁটি না। কাস্টমারের স্বভাব তো জানোই, প্রথমেই ঠোঁট কামড়ে ধরবে, পানের গন্ধ যেন না আসে। স্যার আপনি চিন্তা করেন না, আমি পান খাই না। ঠিক আছে, আসো তাড়াতাড়ি। মোবাইল কেটে দিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো শিহাব। তার নুনু দাঁড়িয়ে আছে, হকি স্টিকের মতো খানিকটা বাঁকা হয়ে আছে। প্যান্টের চেন ছিঁড়ে বের হয়ে আসবে না তো? অবশ্য এই বাড়িতে কেউ নেই। নুনু বের করে বারান্দায় বাতাস খেলেও দেখার কেউ নেই। কলেজ জীবনে নুনু খাড়া করে মেয়েদের দেহ নিয়ে ভাবতে বেশ ভালো লাগতো। সেই সময় শরীরের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জাগত। বিয়ে করলে বউকে কিভাবে আদর করবে সেই দৃশ্য কল্পনা করে ভালো লাগে। সেই আনন্দ বাস্তবের মিলনের চেয়েও উত্তেজনার। শিহাবের আজ এমন উত্তেজনার কারণ সে বুঝতে পারছে না। এখন সে আর ছোট নেই, অথচ এখন নুনু টান হয়ে দাঁড়িয়ে আছে, কোনো মানেই হয় না। নাকি অন্য কোনো অদ্ভুত উত্তেজনায় তার শরীরের গভীরে শিহরণ তুলছে? না, এসব ফালতু বিষয় নিয়ে ভাবার সময় তার নেই। বরং একটা সিগারেট ধরানো যাক। একাকী সময় অন্ধকারে সিগারেটের চেয়ে বড় বন্ধু আর নেই। তাছাড়া মনটা হালকা করার জন্য সিগারেটের ধোঁয়া এখন বেশ কাজে দেবে। সামনে অনেক জটিল পথ, অনেক বুদ্ধি করে খুনটা করতে হবে। আবার খুন করলেই কাজ শেষ হবে না, কাজ বাড়বে খুন করার পর। 3বার চেষ্টা করার পর শিহাব সিগারেট ধরালো। দোতলা থেকে সোজা রাস্তাটা দেখা যায়, দূরে কে যেন হেঁটে আসছে। সম্ভবত এই মেয়েটাই রিমি। আর 2 মিনিট পরে সে এলে ভালো হতো। সিগারেট টানার সময় কোনো কাজ করতে ভালো লাগে না। সিগারেট জিনিসটা খাসা, যারা এটা টানে সবাই জানে এটা ক্ষতি ছাড়া এর ভালো কোনো দিকই নেই। তারপরও অধিকাংশই সিগারেট ছাড়তে পারে না। আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহের তো কমতি নেই। রাত বেশি হয়নি, তারপরেও নিশুতি রাত মনে হচ্ছে। অবশ্য কার্জন হলের পাশের এই রাস্তাটা একটু বেশিই ফাঁকা। 2 ধারে দোকান না থাকলে রাস্তা বেশ ফাঁকাই থাকে। রাস্তার সাইডে এক ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করছে, কোটটাই পরা ভদ্রলোক, অথচ হিসু করছে কুকুরের মতো। যারা হিসু করা শেখেনি তাদেরকে কি ভদ্রলোক বলা যায়? রিমি ঠিক বুঝতে পারে না। নিজের মনেই একটু হেসে উঠল সে। এসব হাই থটের বিষয়গুলো কেন যে ভাবছে, তার ভাবনার তো 2 পয়সারও দাম নেই। অবশ্য স্বাধীনতার 40 বছরে এই দেশের মাথামোটা বুদ্ধিজীবীরাও তো কিছুই দিতে পারেনি। কোনো পরিবর্তন নেই আমাদের। রাজনৈতিক কিলাকিলি আমরা করেই চলেছি। তাহলে যারা নীতি নির্ধারক তারা তো আমাদের চেয়ে বেশি বড় মানুষ হতে পারে না। যেই সমস্যাটা তার মতো সমাজের কীটের চোখে পড়ে, তা কেন তাদের মতো মহাজ্ঞানীদের দৃষ্টি এড়িয়ে যায়? যদিও কীট শ্রেণীর মানুষদের কোনো কিছুই করার থাকে না, তারা কেবল দেখেই যায়। কিন্তু এই প্যান্ট পরা ভদ্রলোকরা কেন এত নিচুতে নামে? কেন তারা একটু অন্ধকার পেলেই নুনুর ব্যবহার শুরু করে দেয়? কে জানে, হয়তো এটাই তাদের স্বভাব, এটাই তাদের আসল চরিত্র। রিমি বিষয়টা ঝেড়ে কেশে ফেলে দিল। এই দেশের রাজনীতি নিয়ে যারা ভাববে তারা মিনিমাম 5 বছর আগে মরে যাবে। মস্তিষ্কে আর পেইন দেওয়ার কোনো মানেই হয় না। ব্যাগ থেকে টিস্যু বের করলো রিমি। দামি কসমেটিক্স মেখেছে, দামি টিস্যু দিয়ে মুখ না মুছলে কি আর হয়? আজ রাতটা রিমির কাছে অপরিচিত মনে হচ্ছে। এমন একটা রাত, কষ্টের রাত এসেছিল 4 বছর আগে। রাব্বি যেদিন তাকে ছেড়ে চলে গেল সেই দিন সারা রাত ঘুমোতে পারেনি সে। চলে যাওয়ার আগে রাব্বি তাকে পথ দেখিয়ে দিয়ে যায়। বলে, কি আছে তোমার? না বাড়ি ঘর, না পারিবারিক বন্ধন। তুমি তো জেনুইন রাস্তার মেয়ে, যা গুদ বেচে খা। রিমি তাই করে। ভালোবাসা বড্ড অদ্ভুত, কখন যেন একটা বৃত্তের মধ্যে বন্দি করে ফেলে। রিমি সে রাতে একা একা রাস্তায় বেরিয়ে পড়ে। সত্যিই তো রাব্বি ঠিকই বলেছে, আসলেই তো তার কেউ নেই, কোনো কালে কেউ ছিলও না। তার চাওয়ার ইচ্ছেটাও যে ঠিক না। সে রাতে সে রাস্তায় রাস্তায় হেঁটেছিল, কোনো বিপদ হয়নি। সেদিনকার রাতটাও ছিল ঠান্ডা শীতের, আজও তাই। এমন রাত এলেই তার খুব ভয় হয়, আবার কোনো বিপদ আসছে কিনা কে জানে। নাকি সে যাবে না, না গেলে কিছুই করতে পারবে না। কিন্তু সে না গেলে সোলাইমান ভাইয়ের অনেক লস হয়ে যাবে। সে কাস্টমার ধরে দিয়ে 20% টাকা পায়। রিমি অবশ্য তাকে মাঝে মাঝে অর্ধেক টাকা দিয়ে বসে, বলে, আমার তো কেউ নেই, সমস্যা নেই, রাখেন। সোলাইমান ভাই লজ্জায় লাল হয়ে যায়। ছোটোখাটো মানুষ দ্বিধায় ভোগে, কিন্তু তার যে আর কিছুই করার নেই। এই পৃথিবী তাকে এটাই শিখিয়েছে। সোলাইমান ভাইয়ের সংসারটা বেশ বড়, 4 ছেলে 2 মেয়ে।
বছর বছর তার বউ গাভিন গরুর মতো বাচ্চা দেয়। তার বউকে দেখতে গিয়েছিল রিমি একবার। হ্যাংলা পাতলা শরীর, ফু দিলে পড়ে যায়। এই মেয়ে কেমনে এতগুলো জন্ম দিল ভাবতেই অবাক লাগে। রিমি সোলাইমান ভাইকে বলেছিল, ভাই বউটারে কি মাইরা ফেলাইবেন? সহ্য না হইলে আমার কাছে আইসেন, তাও তারে আর কষ্ট দিয়েন না। তিনি আবার লাল হয়ে যান, কুনকুন করে বলেন, কি যে কও, তুমি এলা ছোট বইনের মতো, তাছাড়া আমি তো পাপি, মরলে ডাইরেক্ট হাবিয়া দোজকে যাবো। কেন যাইবেন? কি দোষ আপনার? আসেরে বই নাচছে। দোষগুণ রিমি বোঝে না, তবে লোকটার প্রতি তার খুব মায়া হয়। তাছাড়া দুঃসময়ে এই সোলেমান ভাই তাকে সাহায্য করেছে, তা না হলে এই আরাম আর এই মায়ার শরীর কাক শকুনে কামড়ায় খাইত। গেটের কাছে এসে সিগারেট ছুঁড়ে ফেলল শিহাব। রিমি আস্তে গেট খুলে ভেতরে এলো। শিহাবকে দেখে চমকে উঠল না, খুব স্বাভাবিকভাবে বলল, স্যার এক কাপ চা হবে? শিহাব কিছু বলল না, হাঁটতে হাঁটতে ভেতরে এলো। মোবাইল জ্বালিয়ে পকেট থেকে কিছু টাকা বের করে রিমির দিকে এগিয়ে দিল। বলল, ওপরের ওই রুমে যাও, রুমের সব লাইন কাট করে দিয়েছি, লাইট জ্বলবে না, বুঝলে? খিলখিল করে হেসে উঠল, বলল, স্যার ওই রুমের জন্য আন্ধার দরকার, এখানেও আন্ধার করে রাখছেন কেন? শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছি, ভুল হলে সরি বলবে। স্যার এই পর্যন্ত আমার কোনো কাস্টমার বিরক্ত হয় নাই। আমি 16 আনাতে 18 আনা দিই, পুটকি দিয়া না হলে মুখ দিয়া পোষায় দিই, ভালো পারলে 20 আনা দিও। স্যার দেখি একেবারে বেরসিক। তোমার সাথে রসিক হওয়ার তো কোনো দরকার দেখি না। সরি স্যার, আপনি আসার পরেই এক্সট্রা কিছু ধরাই দিলেন, এটা তো চুক্তির মধ্যে ছিল না, তাই ভাবলাম আপনারেও হয়তো খুশি করতে হবে। চমকে উঠে রিমির দিকে তাকালো শিহাব। মোবাইলের অস্পষ্ট আলোতেই তার শরীরের ভাঁজ চকচক করছে। চোখের পলকে রিমির শরীরটা চোখে চুষে নেয় সে। মেয়েটা সত্যিই সুন্দর, এর আগে এতটা গভীরভাবে দেখা হয়নি। ফজিবর এই মাগির খোঁজ দেওয়ার সময় বলেছিল, জোস মাল স্যার, খালি রস আর রস, মালে মধু চালে কদু। কথাটা এতই অশ্লীল শোনাচ্ছিল যে ধমকে উঠেছিল সে। এখন মনে হচ্ছে রিমি সাক্ষাৎ পরী, এত সুন্দর দেখতে সে। এক অর্থে নায়িকা মনির চেয়ে এই মেয়েটা ঢের বেশি সুন্দরী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এত সুন্দর মেয়েটা কিনা কলগার্ল, আর তরমুজের মতো ঢেমসি মনি কিনা হার্টথ্রব নায়িকা। অবশ্য আমাদের দেশে নায়িকা হওয়ার প্রধান শর্তই মনে হয় এটা। নায়িকা হতে হলে ভালো মানের পেট ফোলা মিষ্টি কুমড়া হতে হবে, নাচের সময় পেটের চর্বিও দুলবে, চামড়ার উপর ঘাম চিটচিট করবে। কে জানে এই মেয়েটার অন্ধকার জীবনে আসার গল্পটা কি? কোনো কারণ ছাড়া এই লাইনে কোনো মেয়ে সাধারণত আসে না। অধিকাংশের গল্পটাই হিংস্র, সাংঘাতিক কষ্টের। শিহাব এক দৃষ্টিতে রিমির বুকের দিকে তাকিয়ে আছে। রিমি মিটিমিটি হাসছে। ও ইচ্ছা করে শাড়ির আঁচল সরিয়ে নিল। ঠিক তখনই চমকে উঠল শিহাব। বুকটা সুন্দর ঢেউয়ের মতো হালকা কাঁপছে। লাউয়ের মতো তার বুক ঝুলে নেই। লাউয়ের মতো ঝুলে থাকা বুক বিশ্রী, শক্ত ব্রা দিয়েও ফিট রাখা যায় না। আর একেবারে বড়ের বিচির মতো পড়েও নেই, একেবারে মাপ মতো উঁচু হয়ে আছে। শিহাবের শরীর শিরশির করছে, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছে তার। মাত্র তো 10 মিনিটের ব্যাপার। শিহাবের উচিত রিমিকে একটা শক্ত ধমক দেওয়া, কিন্তু সে তা পারছে না। মেয়ে মানুষ সত্যি এক অদ্ভুত চিজ। সবগুলোরই 2টা দুধ আর ফুটা আছে, তারপরও এক একটার স্বাদ এক এক রকম, এক একটার আকর্ষণ এক এক রকম। কোনোটার দুধ ধরতে ভালো লাগে তো কোনোটারে শুধু দেখতেই ভালো লাগে। একটা অদ্ভুত ব্যাপার মানতেই হবে, সব মেয়েকে চুমু দিতে ভালো লাগে না। শিহাব যদি কুলসুমকে ভালো না বাসত, কোনোদিনই এসব বিষয় বুঝতে পারতো না। সেই কুলসুম হারিয়ে গেছে কবে। ইতালিতে তার বিয়ে হয়েছে, শুনেছে এখন বিশাল বিত্ত বৈভবের মধ্যে ডুবে আছে। শিহাবের মতো কাউকে হয়তো তার মনেই নেই। কুলসুমকে সুযোগ পেলেই শিহাব জড়িয়ে ধরে চুমু দিত, ঠোঁট কামড়িয়ে লাল করে ফেলত, ঘন্টার পর ঘন্টা শুধু চুমু খেয়েই পার করত। তারপরও মনে হতো সময়টা কত দ্রুতই না চলে গেল। আসলে যৌন উত্তেজনার মাঝে এক বিশাল ব্যাপার ভালোবাসা। ভালোবাসা না থাকলে পুরো ব্যাপারটার কোনো অর্থই নেই, শুধু বাচ্চা উৎপাদনের জন্য কুয়ায় ঘুঘু ঢুকিয়ে কপচাকপচি। ভালোবাসা চুমুতে যে সুখ দেয়, ভালোবাসাহীন যৌন মিলনও সেই সুখ দিতে পারে না। রিমি মিটমিট করে হেসেই চলেছে। মুহূর্তে তার কণ্ঠ চেঞ্জ হয়ে গেল। অদ্ভুত এক আকর্ষণী কণ্ঠে সে এসে বলল, স্যার কাছে আসবো? বলতে বলতে সে ব্লাউজ খুলে ফেলল। সে ব্রা জাতীয় কিছুই পরেনি। এই ক্ষীণ আলোতেও শিহাব দেখল তার বুকটা কাঁপছে, তার সাথে কাঁপছে ঠোঁট। অদ্ভুত সুন্দর বুকটা তাকে প্রবলভাবে কাছে টানছে। হঠাৎ এক মুহূর্তের জন্য শিহাবের মনে হলো এটা রিমি নয়, এটা কুলসুম। তার মাঝে মাঝেই এমন উদ্ভট চিন্তা হয়। চমকে উঠল সে, কারণ বাইরে গাড়ি এসে থামল। গুপ্ত সাহেব এসে পড়েছে। শিহাব তড়িঘড়ি বলে উঠল, এই এই কী করছো? যাও উপরে যাও, হারি আপ, যাও, গো।
আর হ্যাঁ, ঘর অন্ধকার থাকবে। রিমি তাকিয়ে আছে তখনও। ধাক্কা দিল শিহাব, বলল, এই যাও। মোবাইলের লাইট জ্বালালো শিহাব। রিমি আস্তে আস্তে সরে যাচ্ছে। এক মুহূর্তে সে তার শরীর ঢেকে ফেলেছে। হঠাৎ কেন জানি মনে হলো মেয়েটা কাঁদছে। অবশ্য তার মনের ভুলও হতে পারে। রিমিদের কান্নার কোনো মূল্য নেই। সত্যি, তাদের আমরা মানুষই ভাবি না। তাদের কোনো শোক, দুঃখ, ভালোবাসার অনুভূতি যেন থাকতে নেই। থাকলেও তা প্রকাশ করার অনুমতি নেই। তারা শুধুই ভোগের পণ্য। সে কাঁদলেই কি, না কাঁদলেই কি। বাইরে বের হয়ে এলো শিহাব। গাড়ি থেকে নামলেন গুপ্ত সাহেব। নিজেই ড্রাইভ করে এসেছেন। এই বদ্ধ মাতাল কি করে ড্রাইভ করে এলো কে জানে। তবে তার মুখটা খুশি খুশি। নেমেই বললেন, ড্রাইভার হারামজাদাকে বাড়ি পাঠাই দিছি। বেটা বলে আমি নাকি ড্রাইভ করতে পারবো না, রাস্তায় মানুষ মেরে ফেলবো। আরে আমি পারলেই কি আর না পারলেই কি, আমি হইলাম মন্ত্রী, আমি আইন বানাই। আইন আমারে কি করবে? দু একটা মানুষের মরণ না হইলে, লাশের উপর দিয়ে না হাঁটলে মন্ত্রী হওয়া যায় নাকি? বেটা বেকুব। স্যার ভালোই করেছেন, এইসব কাজে বেকুব শ্রেণীর মানুষ ডেঞ্জারাস। মন্ত্রী একটু আড় চোখে তাকালেন। কথাটা তার মনে হয় পছন্দ হয়নি। মাতালের মাথায় 7 প্যাচ। কখন কোনটা গিট্টু লেগে যায় বলা যায় না। তবে এখন তাকে এই চোরামন্ত্রী কিছুই বলবে না, এটা সে জানে। মাল মাথায় উঠে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। শিহাব বলে উঠল, স্যার আমি কি থাকবো না চলে যাব? সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। তুমি বরং থাকো, গাড়িটা সাইড করে রাখো। শিহাব মাথা দুলিয়ে গাড়ির দিকে তাকালো। ভাবটা এমন যে কোনো সমস্যা নেই, লাথি দিয়ে গাড়ি সাইড করে ফেলবে। মন্ত্রী সাহেব হেলে দুলে হাঁটছেন। মাল একটু বেশিই খেয়ে এসেছেন। বিশিষ্ট নায়িকার দেহ পাওয়ার আশায় নেশায় মাতাল হয়ে গেছেন। শিহাব মন্ত্রী সাহেবকে ধরলেন। মন্ত্রী সাহেব কোনো রকমে বাইরের রুমে এসে সোফায় বসলেন। তার শরীর কাঁপছে, বেশ ভালোই কাঁপছে। স্যারের কি শরীর খারাপ? না, শরীর ভালোই আছে, মালটা একটু বেশি টেনে ফেলেছি। শরীরটা সেট হতে সময় লাগবে। স্যার আপনি রেস্ট নেন, রাত তো বেশি হয়নি। নায়িকা আসছে? আসছে। মদে নেশা কাটিয়ে লাফিয়ে উঠলেন বুড়ো মন্ত্রী। অথচ একটু আগেই একবার বলা হয়েছে নায়িকা ওপরের রুমে আছেন, মদের নেশায় সব ভুল মেরে বসে আছে। ওটা দাঁড়িয়ে উঠেছে বলে মনে হচ্ছে। স্যার উপরের রুমে আছে। ওখানে সব লাইট অফ কেন? একটা অদ্ভুত হাসি দিল শিহাব। মন্ত্রী চামচা হতে হলে এই হাসি আয়ত্ত করা খুবই জরুরি। সেই হাসিতে একটা নির্ভরতা আছে। সেই দীর্ঘদিনের নির্ভরতার উপর ভর করে গলা নামিয়ে বলল, স্যার মুনিয়াপা লজ্জা পান। হো হো করে হেসে উঠলেন মন্ত্রী সাহেব। মাতালের প্রাণ খোলা হাসি, দুর্লভ কিছু পাবার হাসি। হাসতে হাসতেই ধরানো গলায় বললেন, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। শিহাব জোর করে মন্ত্রী সাহেবের সাথে হাসলো। এটা তাকে প্রায়ই করতে হয়। এবারের হাসিটা সে নিখুঁতভাবে দিল। বলল, কি করব স্যার? মণি ম্যাডাম বলেন তার নাকি লজ্জা লাগে, তাই লাইট অফ করে দিলাম। তাছাড়া লাইট অফ থাকলেই তো বেশি মজা পাবেন। আমি তো একবার ভাবছিলাম মেইন সুইচ অফ করে দিই। দাও, মেইন সুইচ অফ করে দাও। অন্ধকার আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কালো অন্ধকার। মন্ত্রী সাহেব দোতলা পর্যন্ত উঠতে পারবেন তো? আর পারলেও শেষ আরামটা ভোগ করতে পারবে কি, নাকি খোকনের মতো হবে? নিজের অজান্তেই হেসে উঠল শিহাব। এই ভয়ঙ্কর অসময়ে হঠাৎ তার সেই স্কুল জীবনের খোকনের কথা মনে পড়ে গেল। কলেজে পড়ার সময় খোকন ফাঁকা বাড়ি পেয়ে মাগি ভাড়া করে আনলো। মাগি কাপড় খুলে সামনে দাঁড়াতেই ওর মাল আউট। মাগি খোকনকে ধাক্কা দিয়ে ফেলে বলল, যা পাজি ছোড়া, বয়স হলে আসিস। মন্ত্রী সাহেবের অবস্থাও মনে হয় তাই হবে। দোতলায় যেতে যেতে নায়িকা মনির চিন্তায় মাল পড়ে যাবে। ঘরের মধ্যে ঢুকে আর মাল বের করা হবে না। নুনুর মাথা দিয়ে বের হবে শুধু বাতাস। মন্ত্রী সাহেব গুনগুন করে গান গাইছেন, তা আবার হিন্দি ছবির গান। মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহে গয়া। মোটামুটি দুলতে দুলতে বেটা রিমির ঘরে ঢুকলো। শিহাব সোফায় বসলো। তার নুনু আবার শক্ত হয়ে উঠেছে। কিন্তু এখন এসব বিষয়ে পাত্তা দিলে চলবে না। তার এখন অনেক কাজ। তাছাড়া মাথাটা এখন পুরোপুরি ঠান্ডা রাখতে হবে। কোনো কাজে এক চুল ভুল হলেও চলবে না। আজ রাতে সে যা করবে তার প্ল্যান সে 4-5 মাস হলো করেছে। মানুষ গুম করার 32 উপায় সে জানে। মন্ত্রী সাহেবের হুকুমে কত কাজই তো তার করতে হয়েছে। সেই অর্থে সেও কম পাপি না। সবচেয়ে বড় কথা, মন্ত্রী সাহেবের সবচেয়ে বড় পাপের সে সহযোগী। কারণ সে সব জানত, বাধা দিতে পারত। কিন্তু এক অর্থে সে ছাড়া মন্ত্রী সাহেব পাপটা করতেই পারতেন না। মন্ত্রী সাহেব মহাপাপী হলেও সে কম পাপী না। তবে আজকের খুনটা তার করতেই হবে। শিহাব আস্তে আস্তে দোতলায় উঠে এলো। মাতাল মন্ত্রী ঘরের দরজাও বন্ধ করেনি, যদিও অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আরও একটু এগিয়ে গেল সে। মন্ত্রী আদুলে গলায় বলছে, ও আমার জান গো, ও আমার জান শোনা গো, ও ও। হঠাৎ হাসি পেয়ে গেল তার।
নিজের মুখ নিজেই চেপে ধরল। ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না। জীবনের শেষ সুখটা নিজের তৃপ্তিতে নিয়ে নিক, এটাই শেষ তৃপ্তি। যদিও ফলস, তবে এটা তো দোষের কিছু না, কারণ মন্ত্রী সাহেব জনগণকে ফলস ছাড়া কিছুই দিতে পারেননি। মন্ত্রীর দম খুব বেশি না, 2 মিনিটের মাথায় তার মাল মনে হয় আউট হয়ে গেছে। সে গড়গড় শব্দ করছে, মহাতৃপ্তির শব্দ। রিমি বাইরে বের হয়ে এলো মিনিট 5 পর। তার মাঝে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। কেমন যেন অপূর্ণ চাহিদা তার শরীর আর মনে। এসেই বলল, সিগারেট দেন। আস্তে, শব্দ করতে মানা করেছি না? বুড়া হারামজাদা করতে করতেই নেতায় পড়ে গেছে, মাল বেশি টানছে। বোধা টানবো কেমনে? দেন সিগারেট দেন। ঘুমায় পড়ছে? তাইলে আর কই কি? আমার পুটকির সুরসুরি তুলে দিয়ে একটা ভটার টান কইরা নাক টেকতেছে। রিমির এই কথায় মনে মনে শান্তি পেল শিহাব। সে তাড়াতাড়ি সিগারেট বের করে দিল, নিজেও একটা ধরালো। সবচেয়ে বড় কথা, তার চিন্তা চেতনা এতই দ্রুত দৌড়াচ্ছে যে নিজেই লাইটার দিয়ে রিমিকে সিগারেট ধরিয়ে দিল। লাইটারের আগোছালো আলোতে রিমিকে দেখা গেল। রিমির কাপড় চোপড় খোলা। রিমি বলল, নটির পোলারে ছোটোবেলায় কুত্তায় কামড়াইছিল, ওগা মারতে পারে না, কিন্তু কামড়ায় আমার বুনি জুলাই দিছে, বিষাইতেছে। চোদাইবেন না, বাল ফালেন না কাস্টমার, বাজে কথা বলবো না, টাকা বাড়িয়ে দিচ্ছি। ট্যাগার গোষ্ঠী যদি আরাম তো পাই নাই, কামড়ায় বিষ বানাই দিছে বান্দির বাচ্চা, খানকিমাগির পুত। এবার ধমকে উঠল শিহাব, বলল, হাই চুপ, স্টপ ইট। ইংরেজি না মারায় আমার শরীর মারায় দেন, সুরসুরি থামায় দেন। স্টপ ইট। কেন, আপনিও কি হিজড়া নাকি? নাকি নেতান না হল নিয়ে ঘুরেন? খাড়ায় না, আমার কাজ আছে। কি কাজ শুনি? বুড়া ধামড়ার শরীর ধুইবেন? আপনার অবস্থা দেখি আমার চাইতেও খারাপ। তেল মাইরা আর কতদিন চামচামি করবেন? আপনার মধ্যে পুরুষ মানুষ তো দেখি মইরা গেছে, মইরা গাঙ্গে ডুব দিছে। শিহাব স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা তাকে হেয় করে, উত্তেজিত করে তোলার চেষ্টা করছে, কিন্তু এখন এসব বিষয়ে ভাবলে তার চলবে না। রিমির মাংচোদার টাইম নেই, তার এখন অনেক কাজ। সে পকেট থেকে টাকা বের করলো, বলল, যা দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি আছে, যা ভাগ। স্যার, সকালে যাই, শরীরের সুরসুরিটা একটু কমায় দেন। তুমি যাবা না অন্য ব্যবস্থা নিব? হি করে হেসে উঠল রিমি, বলল, স্যার, আপনি কোনো ব্যবস্থাই নিতে পারবেন না। আমি শরীর বেচ্চা খাই, যা পারবেন তা হলো মাগনা আরাম লইতে পারবেন। থানায় নেয়ার পর মাঝে মাঝে বেজাত্তারা হাতের আরাম নেয়। হোটেলের ম্যানেজার চান্স পাইলেই হোগা ঠান্ডা করে, এই যা। আমার কোনো কিছুই ঠান্ডা করার দরকার নেই, তুমি এখন বিদায় হলে আমি খুশি হই। স্যার, আপনার মনে হয় আমারে ঘৃণা লাগতেছে, তাই না? তুমি বড্ড বেশি যন্ত্রণা করতেছো তো। স্যার, আপনি চাইলে আমি গোসল দিয়ে আসি, আপনার জন্য স্পেশাল গোসল। আমার কিছুই দরকার নেই, আমার আছে। তোমার আছে মানে? স্যার, চাওয়া পাওয়া এইসব সবই কি শুধু আপনাকেও জন্য? আমাকেও কি কিছুই থাকবার পারে না? শিহাব চমকে ওঠে। এই মেয়ে এমন অদ্ভুত করে কথা বলছে কেন? নাকি কোনো এক অদ্ভুত কারণে তার সব কিছু অন্যরকম মনে হচ্ছে? ঘোর অন্ধকারে সে আর মুখোমুখি এক সুন্দরী নারী, সময়ের করাল গ্রাসে যে নারী এখন ঘৃণার পাত্রী। অদ্ভুত ব্যাপার, এর কাছেই সব অভুক্ত পুরুষ ছুটে আসে, ভালোবাসা নেয়, জীবনের অপূর্ণ স্বাদ নেয়। তাহলে তাকে এত ঘৃণা করে কেন? এই রিমি নামের মেয়েটার জীবনের ভালোবাসার কথা আমরা ভাবতে পারি না। সে শুধুই ভোগের পণ্য, অন্য কিছু নয়। রিমি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, স্যার, একসময় আমি এমন ছিলাম না, আমি একজনের ভালোবাসতাম। দেখো, তোমার ভালোবাসার গল্প শোনার সময় এখন আমার নেই। কেন স্যার, আমি কি ভালোবাসতে পারি না? শিহাব বুঝতে পারল রিমি যন্ত্রণা করবেই, বরং এই মেয়ের বিপরীতে গেলে আরও সমস্যা, বরং কোঅপারেট করতে পারলেই ভালো। রিমি বলল, স্যার, আপনি চামচা না হইয়া কবি এলে ভালো করতেন। কেন? কী সব ভাবেন তাই বললাম। তুমি আমারে চামচা ভাবতেছো কেন? আমি তো চামচা না। হি হি করে হাসলো রিমি। হাসিটা অদ্ভুত মনে হলো শিহাবের। রাতের অন্ধকারের সত্যিই এক অলৌকিক ক্ষমতা আছে মানুষকে বদলে দেয়ার। স্যার, আমরা হলাম বাজারি মাইয়া, দিনরাত পুরুষের লোভের চোখ দেখি, আর দেখি কামের নেশা, আর নেশা শেষ হওয়ার পরে দেখি ঘৃণা। যেই শরীর চুষে খায় সেই শরীরকে ভাবে নরকের নাকের ছ্যাঁত। নাকের ছ্যাঁতও মানুষ কাশের সময় গিল্লা খায়, আর আমাকে তাও ভাবে না। তা তো বুঝলাম, কিন্তু আমাকে এসব কথা শুনিয়ে কী লাভ? আমি তো আর সব কিছু বদলে দিতে পারবো না, আমার উপর কিছুই নির্ভর করে না। তা আমি জানি, তবে আপনাকে স্যার এই কথা বলার কারণ আছে। কি কারণ? স্যার, আমরা এমন মানুষ যে অনেক কিছুই ভুলে যেতে না চাইলেও ভুলে যেতে হয়। আমাদের কোনো অতীত নেই, কিন্তু আপনাকে দেখে আজ অতীত ছুটে এসেছে। মানে? স্যার, আমি অগাধ মূর্খ না, আমি এসএসসি পাস, কলেজে 1 বছর পড়েছিলাম। আমি মূর্খের মতো যেমন কথা বলতে পারি, তেমনি ইংলিশও বুঝি, কিন্তু শুধু নিজের জন্য বেঁচে থাকার জন্য সব ভুলে মূর্খ সাজতে হয়। সে আর কিছু বলল না। কেন জানি রিমির গল্প শুনতে ভালো লাগছে।
অথচ একটু আগে সে এত জঘন্য ভাষায় কথা বলছিল, ভাবাই যায় না। তাছাড়া তার সামনে এভাবে কথা বলার সাহসী কারণ নেই। আমি যাকে ভালোবাসতাম তার সাথে আপনার অনেক মিল আছে। একটা মানুষ কখনো আর একটা মানুষের মতো হয় না, কিন্তু আপনার সাথে 80 ভাগ মিলে যায়। এটা তোমার মনের ভুল হতে পারে। না স্যার, আমি তাকে অনেক ভালোবাসি, যদিও আমি জানি আমার ভালোবাসার 2 পয়সা দাম নাই। ভালোবাসা তো মূল্য দিয়ে কেনা যায় না। স্যার, সব ভালোবাসা একরকম না। আমি যারে ভালোবাসতাম তার নাম রাব্বি। তার জন্যই আমি আজ নষ্ট হয়েছি। সেই আমাকে প্রথম নষ্ট করেছে, কিন্তু তারপরও ভেবে দেখেন, আমি একটা মুহূর্তের জন্য তাকে ভুলে যাই না, তাকে ঘেন্না করতে পারি না। শিহাব চুপ হয়ে গেল। রিমিও কোনো কথা বলছে না। মেয়েটা মনে হয় কাঁদছে। এই কান্না তার ভেতর থেকে বের হয়ে আসছে। অসময়ে শিহাবের মনটা খারাপ হয়ে গেল। ভালোবাসা এমনই, কোনো জ্যামিতিক নিয়ম মেনে চলে না। একটা কথা বলি? বলো। মানে যদি কিছু মনে না করেন। বলো, কিছু মনে করব না। আপনার সাথে রাব্বির চেহারার অনেক মিল আছে। অন্ধকারে তুমি আমাকে দেখলে কি করে? স্যার, গেটের সামনে কিন্তু অনেক আলো ছিল, আর আগে মানুষ চিনতে পারতাম না, এখন পারি। সত্যি কথা বলতে কি, গত 4 বছরে আমি আপনার মতো চরিত্রবান মানুষ একজনও খুঁজে পাইনি। কি করে বুঝলে আমি চরিত্রবান? স্যার, আপনি জানেন আমাকে যেইভাবে খুশি ইউজ করা যায়। তরকারি রান্নার আগে সবাই যেমন চাখে, আপনিও তেমনি চেখে দেখতে পারতেন। আমি যে তোমাকে চেখে দেখব না তা কিন্তু বলিনি। না স্যার, আপনি সত্য বললেন না। আপনার মধ্যে যদি কিছু হয়ে থাকে তা হলো জৈবিক, কারণ আমি পুরুষ মানুষের নিঃশ্বাস নিয়েই চলি। তাদের নিঃশ্বাসের বিষ আমি অনেক দেখেছি। স্যার, আমার মুখে গম্ভীর কথা মানায় না, আমার সেই অধিকার নেই। কিন্তু আজ স্যার অধিকারের বাইরে একটা আবদার করব। করো, আমি রাখার চেষ্টা করব। স্যার, আমাকে মানুষ শুধুই ব্যবহার করে, অনেক কিছু করে, কিন্তু কখনো কেউ ভালোবেসে আমার শরীর ছুঁয়ে দেয়নি। আপনি কি আমাকে ভালোবেসে একটা চুমু দিবেন, যদি আপনার ঘেন্না না লাগে? হো হো করে হেসে উঠল শিহাব। মোবাইলের স্ক্রিনে আলো জ্বালিয়ে দিল। তাতে দুইজনের মুখ ভেসে উঠল। বলল, আমার মুখ দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই মুখের পেছনে অনেক পাপ আছে। সবারই পাপ থাকে স্যার, কারো বেশি কারো কম। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনই সমান পাপী। এটা কি জানো? জানি স্যার, আমি অন্যায় সহি, অন্যায় সাহায্য করি। এই যে গুপ্ত সাহেব আজ তোমাকে এখানে নিয়ে এসেছেন, তা কিন্তু আমিই ব্যবস্থা করেছি। এই পাপের সমান দোষ আমার। স্যার, এক অর্থে আমরা সবাই অন্যায় সই। হতে পারে, কিন্তু আমি কেন ভালোবেসে তোমাকে চুমু দেব? রাব্বির সাথে আমার চেহারার মিল আছে এই কারণে? স্যার, এটা তো আমি জানি না, তবে একটা ভালোবাসার চুমু পেতে ইচ্ছা করছে। আর কেন সেটা আপনার কাছ থেকে তা আমি জানি না। এটা ভালোবাসা না, আমার ভালোবাসা পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, তবে আজ না। কেন স্যার? কারণ আজ আমি অন্য টেনশনে আছি, একটা বিশেষ কাজ করছি, এইসবের মুড নেই। তার মানে আপনি আমার কথা রাখবেন না? না, আমার কোনো মূল্যই নেই আপনার কাছে, তাই না স্যার? তুমি যেভাবে খুশি ভাবতে পারো, আমার কিছুই যায় আসে না। রিমির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে সেই অশ্রু আটকানোর চেষ্টা করল না। আবছা আলোয় রিমির মুখটা দেখতে ভালো লাগছে। শিহাব বলল, এই জীবনটা বেছে না নিলেই পারতে। কে চাই বলেন নিজেকে প্রতিনিয়ত বেচতে? জীবন বদলে ফেলো। কিভাবে বদলাবো আপনিই বলেন? চাইলে কি না হয়, আমার ধারণা তুমি কখনো বদলানোর চেষ্টা করোনি। স্যার, বইয়ের ভাষা বাদ দেন, বইতে অনেক কথাই লেখা থাকে। তুমি চেষ্টা করেছো কখনো? সত্যি করে বলো। স্যার, আপনি তো সমাজের উঁচু শ্রেণীর মানুষ, কিন্তু ভেবে দেখেন, আজ আমি এই বাড়িতে এসেছি, আপনি একটা কাস্টমার দিয়েছেন, মোটা অঙ্কের টাকা দেবেন। কাস্টমার বুড়া না ছোড়া আমার দেখার বিষয় না। তারপরও ভেবে দেখেন, এই বিষয়টা সবাই জানলে আমাকে খারাপ বলবে, আপনাকে না। এমনকি ওই বুড়ো খবিশ ব্যাটাকেও না। অথচ এই কাজটা সমাধা করার পিছনে আপনার অবদানও কিন্তু কম না। আমি যদি অপরাধী হই, আপনিও অপরাধী, কিন্তু মানুষ আপনাকে ঘৃণা করবে না, ঘৃণা করবে আমাকে। তা অবশ্য ঠিকই বলেছ। সে আপনার হাতটা ধরল। রিমি কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমি চলে যাই? এত রাতে কিভাবে যাবে? স্যার, আমি এমন এক মানুষ যে ভয়কে জয় করেছি। সম্ভবত আমরা পশু শ্রেণীর হয়ে গেছি, তাই ভয় নেই। আমার কাছে দিনরাত সব সমান। অন্ধকারই এখন আমার জন্য আশীর্বাদ। আর যদি সত্যি সত্যি আমার জীবন বদলে যায়, তবে আমি আবার অন্ধকার ভয় পাবো। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না স্যার, আজ রাতে আমি একাই বাড়ি ফিরবো। আবার একটু ভেবে দেখো। রিমি ব্যাগ থেকে একটা কার্ড বের করলো। বলল, স্যার, আমার ঠিকানা এখানে লেখা আছে, কোনো দরকার পড়লে ডাকবেন। জীবন তো আর বদলাতে পারবো না, কাস্টমার দিবেন, ডাকলেই কুকুরের মতো দৌড়ে আসবো। আর কোনো দরকার হবে বলে মনে হয় না। স্যার, কথাটা মনে হয় ঠিক না, পড়তেও পারে। এত রাতে একা ফিরবে, আমি বরং রেখে আসি।
আমি যেখানে থাকি সেখানে কেউ আমার সম্পর্কে জানে না, সবাই জানে আমি একটা কোম্পানিতে চাকরি করি, মাঝে মাঝেই রাতে ফিরি। সমস্যা নেই, যদিও আজ অনেক বেশি দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি জানি স্যার আপনি কোনো দিনই আসবেন না, তারপরেও আমি আপনার জন্য অপেক্ষা করব। একদিন বেড়াতে আসবেন, দেখে যাবেন আমাদের নিচু শ্রেণীর জীবন। আমি খুব ভালো চা বানাতে পারি, তেজপাতার চা, খেয়ে মজা পাবেন। একটা কথা মানতেই হবে, তুমি বেশ গুছিয়ে কথা বলতে পারো। রিমি হাঁটতে শুরু করলো। শিহাব বলল, তোমার টাকা নিয়ে যাও। স্যার আমি এই টাকা নিতে পারবো না, যত নিচেই নামি মনটাকে তো আর মেরে ফেলতে পারি না। টাকা নেওয়ার সঙ্গে মন মরার কী সম্পর্ক? স্যার সে আপনি বুঝবেন না, শুধু শেষ একটা কথা বলবো, আমি বেশ্যা হলেও একটা মেয়ে, একটা মানুষ, একটা নারী। রিমি হাঁটতে শুরু করলো। শিহাব সিগারেট ধরালো। বুড়ো হারামজাদার অবস্থা মনে হয় বেশ কাহিল, আজই একটা ব্যবস্থা নিতে হবে। শিহাব সিগারেট হাতে দোতলায় উঠল। গুপ্ত হারামি লম্বা হয়ে শুয়ে আছে, পরনে প্যান্ট পর্যন্ত নেই। হারামি পুরো উলঙ্গ, গভীর ঘুমে নাক ডাকছে। আরাম নেয়ার আগেই মদের নেশায় তলিয়ে গেছে। মুন্ডায় কয় কেচি নিয়ে নুনুর ডগা কেটে দিই। অবশ্য যেভাবে নেতিয়ে পড়ে আছে তাতে কাটার দরকারও নেই। অন্ধকার রাতের মধ্যে একটা মজা আছে, মনটা অনবরত বদলে দিতে পারে, অনেক আশার জন্ম দিতে পারে। কিন্তু তার মাঝে আশার জন্ম হচ্ছে কেন? শিহাব তো তার পরিচিত কেউ না, এমনকি সে তার যোগ্যও না। তাহলে কেন এমন করে একটা অন্যায় দাবি সে তুলল? একটা সে চুমু দিলে তার কি হবে? অপবিত্র থেকে পবিত্র হয়ে উঠবে? যত সব উদ্ভট ভাবনা। মাঝে মাঝেই মানুষ বোকার মতো কাজ করে ফেলে। রিমিও তাই করেছে। মাঝে মাঝে নিজেকে মানানো যায় না। সমাজের ভদ্র মানুষ আর তার শরীর কাটলে যে একই লাল রক্ত বের হয়, এমন না যে তার শরীরে শুধুই পানি। সময় যতই বদলে যাক, দুঃখ কষ্টগুলো যে একই রকম। শরীরটা বদলে ফেলতে ইচ্ছা করছে, কারণ সে জানে পাপটা তার মনে না, শরীরে। বড় রাস্তার মোড়ে এসে দাঁড়ালো রিমি। রাস্তাটা একেবারে ফাঁকা। হঠাৎ হঠাৎ একটা দুটা সিএনজি যাচ্ছে। অবশ্য সে কিছুতেই বাড়িতে ফিরবে না। আজ সে হাঁটবে, হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। রমনা পার্কের সামনে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। রিমি তাদেরকে দেখে অনেক দিনের আয়ত্ত করা হাসি দিল। এই হাসি বলে দেয় সে কোন পেশার মানুষ। অবশ্য আজ মনে হয় হাসিটা ঠিকমতো হলোও না। পুলিশ দুজন এগিয়ে এলো। তারা এগিয়ে আসা মানেই 10 টাকা হলেও দিতে হবে। সুবিধা হচ্ছে এদের স্বভাবও তার মতনই, কোনো বাজ বিচার নেই। চোরের টাকাও খায়, বেশ্যার টাকাও খায়। অবশ্য টাকায় তো আর নাম লেখা থাকে না, সাদা কালো বিভেদ নাই। কোনটা ভদ্রলোকের টাকা আর কোনটা বেশ্যার টাকা কেউ জানে না। পুলিশ দুজনের মধ্যে একজন ব্রিস্টল সিগারেট টানছে। বিকট শব্দে, বিকট গন্ধে বমি আসার উপক্রম। সে সিগারেটে লম্বা টান দিল। নিয়ন বাতির দিকে ধোঁয়া ছুঁড়ে বলল, ম্যাডাম কোথায় যাচ্ছেন? পুলিশ আপনি বলছে? এ কোন দেশে এলাম? স্বপ্ন দেখছে না তো? হাতে একটা চিমটি কেটে নিল রিমি। বলল, আমি ওয়ারি যাব। এত রাতে একা একা? হ্যাঁ, রিক্সা সিএনজি পাইনি। পুলিশ দুজন কিছুই বলল না, রাস্তায় দাঁড়ালো। এরা 10 মিনিটের মধ্যে একটা সিএনজি ধরে পড়ল। বলল, ম্যাডাম চলে যান, বলে দিয়েছি কোনো সমস্যা হবে না। তবে রাতে একা একা এইভাবে বের হওয়া ঠিক না, দিনকাল ভালো না। দিনকালের অবস্থা যে কেরোসিন তা রিমি ভালোভাবেই জানে। কয়দিন আগে ভারতে এক মেয়ে বাসে ধর্ষণ হলো। সে কি তোলপাড় অবস্থা! প্রধানমন্ত্রী পর্যন্ত মাফ চেয়ে কুল কিনারা পাচ্ছে না। ভারতের এই বাসে ধর্ষণ ঘটনার ঠিক 2 মাস পর ঢাকায় বাংলাদেশে মানিকগঞ্জে যাওয়ার পথে একটি মেয়ে ধর্ষিত হয়ে গেল। নিউজটা পত্রিকার কোনায় পড়ে রইল, অথচ কোনো তোলপাড় নেই। বাস চলবে ঢাকা টু আরিচা, আর ধর্ষণ হবে টেকনাফ টু তেঁতুলিয়া। কোনো মাথা ব্যথা নেই। আমরা যে এমনই। সময়টা সত্যিই বড্ড খারাপ। রিমি সিএনজিতে উঠে বসলো। সিএনজিওয়ালা পান খাচ্ছে, পিক ফেলছে চলন্ত গাড়ি থেকেই। কেন জানি বিরক্ত লাগছিল তার। শরীর অবশ হয়ে আসছে তার। মনে হচ্ছিল সিএনজি থেকে নেমে যায়। মতিঝিল পার হতেই সিএনজি ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে গেল। মধুমিতা সিনেমা হলের সামনে নামিয়ে দিল। কোনো ভাড়া নিল না। বলল, আফা পৌঁছে তো দিতে পারি নাই, ভাড়া লাগবো না, তবে সাবধানে যায়েন, জায়গা ভালো না। সাথে পুরুষ মানুষ থাকলে ভালো হতো। যেই পুরুষ তাকে নষ্ট করেছে সেই পুরুষই তাকে বাঁচাবে, আর সামাজিক নিরাপত্তা দেবে, নিশ্চয়তা দেবে, বিশ্বাস দেবে। কি অদ্ভুত এক ইকুয়েশন! সিনেমা হলে শেষ শো শেষ হয়নি। একদল অবসাদগ্রস্ত মানুষ বিনোদনের জন্য এই রাত বিরাতে বাংলা ছবির নায়িকার তলপেটের চর্বি দোলানো দেখছে। কত সুখ তাদের মনে। সিনেমা হলের সামনে একটা চায়ের স্টল, কুপি জ্বালিয়ে রেখেছে দোকানি। বয়স অল্প। রিমি সামনের বেঞ্চে গিয়ে বলল, চা হবে? হইব, কিন্তু দেওয়া যাব না। কেন? আফিম মিশাইছি, খাইলে মাথা মোচড় দিব। দিবে না, আমার মাথা আগে থেকেই মোচড় দেয়া। আমাকে 1 কাপ দাও। 2 চুমুক দেই। বুঝছেন কিন্তু, গরিবের কথা বাসি এলে ফলে, শেষে আমি ফাইসা যাবো। ভয় পেও না, আমিও গরিব।
নেশার গরিব, চা দাও, বাসি হলে তোমার কথাও ফলবে না। রিমি দেখলো দোকানদার হাসছে, সে তার কথায় মজা পাইছে। তবে চায়ের মধ্যে গরম পানি মিশিয়ে আফিম পাতলা করার চেষ্টা করছে। বলল, আফা চিনি বেশি না কম? একটু বেশিই দাও, কম দিলে তো আর দাম কম রাখবা না, তাই না? দোকানি হাসলো, পিওর হাসি। বলল, আফা একটা কথা জিগাই। বলো। এত রাইতে একা একা এইখানে কি করেন? নাইট শো শেষ হওয়ার আগেই বাইরে হয়েছেন? ভাইজানের সাথে ঝগড়া হয়েছে? রিমি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভাইজানের সাথে কি রাগ বেশি করছেন? গতকাল আমিও নাইট শো দেখছি, ছবিটার মধ্যে কেড়া বেড়া আছে, নায়কের শক্তি নেই, খালি মাইর খায়। আফিমওয়ালা চা খাওয়াইতে হবে, তাইলে শক্তি বাড়বে। হি করে হেসে উঠল দোকানি। বলল, আফা মস্করা করেন? আচ্ছা দাম কত হয়েছে? 7 টাকা। রিমি 100 টাকা ধরিয়ে দিয়ে দিল। দোকানি বলল, আফা ভাঙতি তো নাই, কাল এসে নিব, রেখে দাও। রিমি তাকে কিছু বলার সুযোগ দিল না, হনহন করে রওনা দিল। গলিপথে তার কোনো ভয় নেই, বরং তাকে দেখলে এখন অন্যরা ভয় পায়। তবে ভয় তার কুত্তা, এরা তো আর নষ্ট নারী চেনে না। সুযোগ পেলেই হয়তো নষ্ট পুরুষের মতো 20 দাঁত বসিয়ে দেবে। সমস্যা একটাই, রিমি ইঞ্জেকশনকে খুব ভয় পায়। নাভির চারপাশে 14টা ইঞ্জেকশন, এ তো এক রাতে 4 পুরুষ সামাল দেওয়ার চেয়েও ভয়াবহ। মনে হতেই গা শিউরে ওঠে। রিমি বাড়ির ভেতর ঢুকলো একটু হিসেব করে, কোনো শব্দ করলো না। বাড়ি বলতে থাকার একটা জায়গা, মাত্র একটা রুম, একতলা বস্তি বলা যায়। পেছন দিক দিয়ে একটা কলঘর, চারদিক দিয়ে টিনের বেড়া দিয়ে ঘেরা। রিমির এই কলঘরটা খুব পছন্দের। এমনও দিন গেছে সে ঘন্টার পর ঘন্টা পানি ঢেলেছে শরীরে। নাপাক শরীর বিশুদ্ধ করার চূড়ান্ত চেষ্টা বলা যায়। যদিও সে জানে এই পানি 1000 মণ ঢাললেও তার শরীর শুদ্ধ হবে না, শরীর বিশুদ্ধ হলেও মন পবিত্র হবে না। তারপরও সে চেষ্টা করে। কলঘরের 5 পাওয়ারের বাতি জ্বালানো সে। কয়দিন আগে এক কোনায় সে আয়না লাগিয়েছে। মাঝে মাঝে এই আয়না দিয়ে সে তার মুখটার দিকে তাকিয়ে থাকে। কত ভালোবাসা পাওয়ার কথা ছিল, অথচ মুখটার মাঝে কোথায় যেন নষ্ট নারীর ছাপ পড়ে গেছে। কল ছেড়ে রিমি পানি ঢালছে শরীরে, কোনো কাপড় নেই তার। এলো চুলগুলো শরীরে লেপ্টে আছে। আয়নায় শরীরটা স্পষ্টভাবে দুলছে। সত্যিই তার শরীরের গড়ন ভালো, একটুও মেদ নেই। পেটের দিকটার চামড়া টসটসে লাল সাদা, তার চেয়েও বড় কথা মসৃণ। সে পানি ঢালছে আর ঢালছে। তার মনের সুন্দর ভয়াবহভাবে নষ্ট হয়ে গেছে। যেভাবেই হোক আজ রাতেই পবিত্র করে তুলতে হবে। পাক্কা আধা ঘন্টা গোসল করল রিমি। হালকা করে শরীর মুছে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার একটা সাদা জামা আছে, জামাটা রাব্বি দিয়েছিল। খুব মন খারাপ হলে সে মাঝে মাঝে জামাটা পরে, কপালে টিপ দেয়, তারপর শুয়ে শুয়ে মন খুলে কাঁদতে থাকে। এভাবে কত কত রাত যে তার কেটেছে সে হিসেব কেউ জানে না। আজও রিমি জামাটা পরল। বিছানায় শুয়ে পড়তেই বুঝতে পারল তার শরীর ভয়াবহ খারাপ করেছে। বোধহয় জ্বরও উঠেছে, মাথা চক্কর দিচ্ছে। রিমির মনে হলো দরজাটা খোলা। অবশ্য খোলা থাকলেও সমস্যা নেই, কেউ এলে নেয়ার মতো কিছুই পাবে না, না কোনো সম্পদ, না তার ইজ্জত। গভীর জ্বরের ঘরে তার কেবলই মনে হচ্ছিল এই পৃথিবীতে তার চেয়ে নিঃস্ব মানুষ আর কেউ নেই। শিহাব গুপ্তের মুখের উপর বালিশ চেপে ধরল, বেটা চ্যাং মাছের মতো কিছুক্ষণ দাপাদাপি করল। আহারে বেচারা মরার সময় ন্যাংটা হয়েই মরল। এত সম্পত্তি, এত বিশাল ক্ষমতা, এই নির্মম মৃত্যু আটকাতে পারল না। সবচেয়ে বড় কথা যে সে মারা গেছে তা কেউ জানবেই না। সবাই জানবে সে নিখোঁজ হয়েছে। গুপ্তর এই নিথর শরীরটাকে সে 4 টুকরা করল। হাত পা মাথা নিয়ে তেমন কোনো সমস্যা হলো না। সমস্যা হলো পেট নিয়ে। বিকট বাজে গন্ধ বের হলো। সেই গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসার মতো অবস্থা। লাশটা ঘন্টা 2-এর মধ্যে কুচি কুচি করে কেটে রান্না করে ফেলল সে। কাজটা করতে তার বেশি সময় লাগলো না। বেশি করে লবণ আর তেল মশলা দিয়েছে শিহাব, কোনো গন্ধই নেই। ছোটবেলায় একটা কুচা রান্না করছিল শিহাব। সবাই বলতো কুচা খেলে নাকি বাতের ব্যথা ভালো হয়, তাছাড়া সেক্স পাওয়ার বাড়ে। অবশ্য এর কোনোটার জন্যই সে কুচা রান্না করে নাই, তার টেস্ট নেওয়ার ইচ্ছা ছিল। অবশ্য লাল টকটকে সেই কুচা সে খেতে পারে নাই, মুখে দিতেই বমি হয়েছিল। আজও নাড়ি ভুড়ি উল্টে গেল তার। এই রান্নার কি নাম দেওয়া যায়? গুপ্ত ঝাল ফ্রাই? একটু টেস্ট করলে কেমন হয়? সে শুনেছে আমাজনের জঙ্গলে নাকি মানুষ খেকো একটা উপজাতি আছে। সত্যি কিনা ঘটনা কে জানে। তবে তারা যদি কাঁচা মাংস খেতে পারে তবে সে কেন পারবে না? শিহাব ঘড়ি দেখল, রাত 3টা বাজে। তার মানে খুব বেশি সময় নেই। সে বড় একটা গামলায় সেনগুপ্তের ঝাল ফ্রাই ঢেলে নিল। তারপর গামলাটা নিয়ে এলো গ্যারেজের সামনে।
চারকুত্তা জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে। মাংসের গামলা সে রাখল ক্ষুধার্ত ভাগের সামনে যেন। মুহূর্তেই তারা শেষ করে ফেললো এই ঝাল ফ্রাই। শিহাব আবারও এক গামলা নিয়ে এলো। এবারও বেশি সময় লাগলো না। 2 দিনের না খাওয়া কুত্তা কামড়াকামড়ি করে চেটেপুটে খাচ্ছে, দেখতেই ভালো লাগছে তার। 5 বারে সেনগুপ্তের ঝাল ফ্রাই শেষ করলো চারকুত্তা। একেবারে চেটে পুটে খেলো। এবার আরও একটু পেলে ভালো হতো তাদের জন্য, কিন্তু কি আর করার। বাসার মধ্যে ঢোকার আগে শিহাব শেষ রিস্কের কাজটা সেরে নিল। চারকুত্তাকে গেটের বাইরে ছেড়ে দিল। যা বেটা, এবার শহর জুড়ে সেনগুপ্তের বিষ্ঠা ছড়া। নেতা সাহেব এই শহরের ধুলোয় মিশে যাক। শিহাব দৌড়ে দোতলার বাথরুমে পৌঁছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যায় তার। মনে হচ্ছে নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে আসবে। বমি মানেই শরীরের হালুয়া টাইট। সে বাথরুমের ওয়াল ধরে চোখ বন্ধ করে পড়ে থাকলো। 8 ঘন্টা পর সে শাওয়ারটা ছেড়ে দিল। মাথায় পানি পড়তেই বেশ ভালো লাগলো তার। না, এই অসময়ে অসুস্থ হয়ে পড়লে চলবে না। বেশি করে শরীরে একটু সেন্ট মাখলো। এখন একটু ভালো লাগছে। কুলসুম বলতো বমি এলে ভালো ভালো খাবারের কথা ভাববেন, এতে বমি বমি ভাব দূর হবে। শিহাব ভালো ভালো খাবারের কথা মনে করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ভালো কিছুর নাম মনে করতে পারছে না। বরং কেবলই সেই লাল কুচার কথা মনে পড়ছে। মনে হচ্ছে সেই কুচা কালো কালো চোখে তার দিকেই তাকিয়ে আছে। অদ্ভুত একটা ঘোর তৈরি হচ্ছে তার মধ্যে। আরেকবার এই প্যাচে পড়ে গেলে কোনো রক্ষা নেই। এ থেকে বাঁচার একমাত্র উপায় রিফ্রেশ। কিন্তু চেইন স্মোকারদের জন্য সিগারেটের মতো ভালো রিফ্রেশমেন্ট আর নেই। শিহাব বারান্দায় এসে দাঁড়ালো। প্যাকেটে আর মাত্র 2টো সিগারেট আছে। শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে। একটা সিগারেট ধরালো সে। জোরে জোরে ধোয়া বুকে নিল। কুলসুম সিগারেট খাওয়া পছন্দ করতো না, বলতো সিগারেট খায় ডাকাতেরা। শিহাব বলতো, তুমি কখনো ডাকাত দেখেছ? না। তাহলে কি করে বুঝলে ডাকাতেরা সিগারেট খায়? অত কথা বুঝি না, তুমি কখনো খাবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললে তো হবে না, আমার মাথা ছুঁয়ে ওয়াদা করো। আমি তো সিগারেট টানি না, সো ওয়াদা করার কি আছে? তুমি ওয়াদা করবে কি না বলো। শিহাব তার মাথায় হাত রেখে ওয়াদা করে। কুলসুম আনন্দে আত্মহারা হয়ে শিহাবের বুকে চলে আসে। কি অদ্ভুত সময়, কি অদ্ভুত অনুভূতি, কতই না পাগলামি। নিজের অজান্তেই হেসে ওঠে সে। কুলসুম সবসময়ই তার সাথে ছিল, আজও কোনো না কোনোভাবে পাশে আছে। কিভাবে যেন কুলসুম সবসময় তাকে নিয়ন্ত্রণও করে। কিভাবে করে, কেন করে, শিহাব তা জানে না। এক মুহূর্তের জন্য সে কেন জানি কুলসুমকে মুছে দিতে পারে না। বিছানার চাদর আর ডেকচিগুলো শিহাব তুলে নিল গাড়িতে। সময় বেশি নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। না, বোকার মতো সে ডেকচি আর চাদর নদীতে কিংবা রাস্তার ধারে ফেলে দিল না। সব খুনিরাই এই ভুলটাই করে। তারা পড়ে থাকা ডেকচি আর চাদর উদ্ধার করবে পুলিশ। এরপর সন্দেহ শুরু হবে এখান থেকেই। দরকার কি রিস্ক নেওয়ার? শিহাব ডেকচি নিয়ে থামলো পুরান ঢাকায়। প্ল্যান অনুযায়ী পিকনিকের জন্য 100 মানুষের জন্য তাদেরকে গরম গরম কাচ্চি বিরিয়ানি রেঁধে দেওয়ার কথা। এই জন্য টাকাও বেশি পে করা হয়েছে। বলা ছিল ভোর 4টায় ডেলিভারি দিতে হবে। শিহাব পৌঁছে গেল 4:10-এ। তারা উৎসাহের সাথে কাচ্চি রেঁধে অপেক্ষা করছে। শিহাব বলল, ডেকচিটা ভালো করে ধুয়ে এটাতে ভরে দাও। স্যার, টেস্ট কেমন হয়েছে দেখবেন না? এক কাজ করো, 1 প্লেট আলাদা করে দাও, একটু চেখে দেখি। হাঁক ছাড়লো দোকানের মালিক। এই স্যারকে কাচের প্লেট ধুয়ে তাড়াতাড়ি দে, মরিচ পেঁয়াজ দে, সাথে দে বোরহানি। তারা চটপট তাই করলো, কিন্তু খেতে পারল না শিহাব। বারবার তার চোখের সামনে গুপ্তের ঝাল ফ্রাই ভেসে উঠছে। কোত্থেকে যেন একটা বিকট গন্ধ তার নাকে ধাক্কা দিচ্ছে। তবে ঢকঢক করে গিলে ফেললো বোরহানি। একটু ফ্রেশ লাগছে তার। ডেকচি ভর্তি কাচ্চি বিরিয়ানি নিয়ে শিহাব থামলো গোলাপশাহ মাজারের সামনে। বিলিয়ে দিল সেখানে। এক গাদা ক্ষুধার্ত মানুষ গপ গপ করে কাচ্চি খাচ্ছে। শিহাব আর অপেক্ষা করল না। আরেকটা কাজ বাকি আছে। জোরে একটা নিঃশ্বাস নিল সে। দরজাটা খোলা। শিহাব দরজায় টোকা দিল। কোনো শব্দ নেই। সে অপেক্ষা করল, কিন্তু কোনো শব্দ নেই। এবার ভেতরে উকি দিল। বিছানায় রিমি শুয়ে আছে। সে ইশারায় ডাকলো। অনেক কষ্টে বলল, আমার কেন জানি মনে হচ্ছিল আপনি আসবেন। শিহাব ভেতরে গেল, বিছানার পাশে বসলো। বলল, কি ব্যাপার, অসময়ে ঘুমোচ্ছ? আমার কপালে একটু হাত রাখবেন? অবশ্যই। শিহাব কপালে হাত রেখে চমকে উঠল। বলল, এ কি অবস্থা, তো ভয়াবহ খারাপ। ডাক্তার ডেকেছ? কে ডাকবে? চলো ডাক্তারের কাছে। লাগবে না, গরিব মানুষের ডাক্তার লাগে না, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কথা কম বলো, চলো। বাদ দেন, আর গেলেও এখন না, এখন আমি উঠে দাঁড়াতে পারবো না। আচ্ছা, একটা প্যারাসিটামল খাও। অন্য কিছু বলেন। বললাম না আমার কিছু হবে না। অসুস্থ মানুষের কথা শুনতে হয়। আমি কি সত্যিই মানুষ? অবশ্যই মানুষ। পাপ সবার মধ্যেই আছে। পাপ ছাড়া কোনো মানুষ নেই, বুঝলে? আপনি আমার পাশে এসেছেন
বসেছেন, দেখবেন এখনই জ্বর নেমে যাবে। শিহাব হাসল, বলল, এসব বইয়ের কথা। কাল রাতে তুমি আমাকে বইয়ের কথা বলতে বারণ করেছ, আজ কিন্তু তুমিই বলছো। রিমি হাসল, কি সুন্দরী না তাকে লাগছে, শুভ্র পবিত্র হাসি। আমি আপনাকে তেজপাতার চা বানিয়ে দিতে পারলাম না। আগে ভালো হয়ে ওঠো, তারপর চা হবে, সব হবে। রিমি একটু উঠে হেলান দিল, বলল, দরজাটা বন্ধ করে দেন। শিহাব দরজার দিকে তাকালো, বলল, ভয় পাবেন না, আমি আপনাকে নিয়ে ভাবি না, আমার মান সম্মান নিয়েও ভাবি না, কিন্তু আপনি সম্মানিত মানুষ। শিহাব দরজাটা বন্ধ করে দিল, রিমির পাশে বসলো, বলল, আমি তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি। সরি, কাল রাতে অনেক বেশি পাগলামি করে ফেলেছি। মাঝে মাঝে এমন হয়, অনেক কিছু পেতে ইচ্ছা করে, কিন্তু আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। আসবে আমার সাথে? আমি কি স্বপ্ন দেখছি? না, দেখছো না। কিছু কিছু দৃশ্য স্বপ্নের চেয়েও সুন্দর। রিমি কোনো কথা বলল না, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সেই চোখ বন্ধ করল। শিহাব তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ভালোবাসা ঢেলে দিল।